নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। এই মুহূর্তে সবথেকে বড় খবর দিয়ে শুরু করব এই অনুষ্ঠান। ইডি গোয়েন্দারা গ্রেফতার করলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে। তার বিরুদ্ধে গোয়েন্দাদের মূলত দুটো অভিযোগ এখনো পর্যন্ত যা জানতে পারছি, একটা তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপন করা। তিনটে বিষয় আজ সকাল থেকে 6 ঘন্টা ম্যারাথন জেরা চলে গৌতম কুণ্ডুকে। তিনটে বিষয় তার কাছে জানতে চাওয়া হয়। এক হচ্ছে এখনো পর্যন্ত রোজভ্যালি নামে বা বেনামে বাজার থেকে কত টাকা তুলেছে। ইডি গোয়েন্দাদের হিসেব 15,000 কোটি টাকার বেশি এই সংস্থা তুলেছে, যদিও গৌতম কুণ্ডু এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করেননি বলে ইডি গোয়েন্দাদের অভিযোগ। দ্বিতীয়, তাকে জিজ্ঞেস করা হয় এখনো পর্যন্ত নামে এবং বেনামে কত কোটি টাকার সম্পত্তি কোথায় কোথায় আছে, সেই বিষয়ে যথেষ্ট তথ্য দেননি গৌতম কুণ্ডু বলে ইডি গোয়েন্দাদের অভিযোগ। এবং তৃতীয়, তার কাছে জানতে চাওয়া হয় যে সেবির নোটিশ সত্ত্বেও কেন তিনি টাকা তুলেছেন, কোন কোন আইনের ভিত্তিতে তিনি বাজার থেকে টাকা তুলেছেন বারংবার সেবির নোটিশ থাকা সত্ত্বেও, সে বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেননি গৌতম কুণ্ডু বলে ইডি গোয়েন্দাদের দাবি। এখনো পর্যন্ত তাদের হিসেব অনুযায়ী গোটা দেশে এই রোজভ্যালি সংস্থার দ্বারা প্রতারিত হয়েছেন অন্তত 1 কোটি মানুষ, তার ভেতর 70 লক্ষ এই পশ্চিমবঙ্গের বাসিন্দা। সেই নিয়েই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। দ্রুত দেখব আজকের বিষয়। ইডির হাতে গ্রেফতার রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। 70 লক্ষ প্রতারিত এ রাজ্যের দাবি গোয়েন্দাদের। আমার একদিকে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন মইদুল ইসলাম অধ্যাপক। আমার অন্যদিকে রয়েছেন আনন্দদেব মুখোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। ওদের কাছে যাব, কিন্তু আজকে যিনি গ্রেফতার হলেন গৌতম কুণ্ডু। কে এই গৌতম কুণ্ডু? রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর প্রোফাইল। গ্রেফতার রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু। তার সংস্থা দীর্ঘদিন ধরেই 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই এর নজরে ছিল, যে রোজভ্যালি বাজার থেকে প্রায় 15,000 কোটি টাকা তুলেছে বলেও দাবি করেন অনেকে। গৌতম কুণ্ডুর গ্রেফতারি এই কারণে অনেককে চমকে দিয়েছে, কারণ তার উত্থানও ছিল চমকপ্রদ। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ নয়, রোজভ্যালির উৎপত্তি ত্রিপুরায়। গৌতম কুণ্ডুর দাদা প্রয়াত কাজল কুণ্ডুর হাত ধরে টিক প্ল্যান্টেশনের ব্যবসার মধ্যে দিয়ে বলা হতো চারা গাছ কিনে লাগান আর 5 বছরে সেই টাকার দ্বিগুণ ঘরে নিয়ে যান। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য এও এক ধরনের পঞ্জি স্কিম। কলকাতার রোজভ্যালির প্রথম অফিস দমদমের যশোর রোডে 1997 সালে। গৌতম কুণ্ডুর ঘনিষ্ঠ সূত্রে দাবি সেই সময় গ্যারেজে কাজ করতেন আজকের রোজভ্যালি কর্ণধার। বিভিন্ন লগ্নি সংস্থার এজেন্ট হিসেবেও কাজ করতেন তিনি। এরই মাঝে সিকিম বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় গৌতম কুণ্ডুর দাদা কাজল কুণ্ডুর। দাদার মৃত্যুর পর রোজভ্যালির কর্ণধার হন গৌতম কুণ্ডু। সূত্রের দাবি একদা কাজল কুণ্ডু ডানহাত বলে পরিচিত শিবময় দত্তের সঙ্গে মিলে সরাসরি টাকা তোলার ব্যবসা শুরু করেন গৌতম। এরপরই 2003 থেকে 2006 সালের মধ্যে রকেট গতিতে উত্থান রোজভ্যালির এবং অবশ্যই গৌতম কুণ্ডুর। এরপর হলিডে প্যাকেজের ব্যবসা শুরু করেন তিনি। বিভিন্ন জায়গায় একাধিক হোটেল রিসর্ট কেনে গৌতম কুণ্ডুর সংস্থা, সেই সঙ্গে রিয়েল এস্টেট, সংবাদপত্র, টিভি চ্যানেল। স্ত্রীর ইচ্ছেতেই শুরু করেন একাধিক বাংলা ছবির প্রযোজনা। এভাবে যার উত্থান, বুধবার তিনি গ্রেফতার ইডির হাতে। এবিপি আনন্দ। জয়প্রকাশ বাবু, সিবিআই এই মুহূর্তে শীত ঘুমে এইরকম কথা কান পাতলেই শোনা যাচ্ছে। ইডি কিন্তু নড়ে চড়ে বসেছে। প্রথমে শুভা প্রসন্ন এবং এখন গৌতম কুণ্ডু, এবং তাকে গ্রেফতার করা হলো দিনের শেষে। কতটা তদন্তে নাড়া পাবে এর ফলে? না, দেখুন, সিবিআই এর মতন কাজ করছে। আমরা আশাবাদী যে শিগগিরই আবার আমরা দেখব। প্রত্যেকদিন তো দিওয়ালি হয় না, মানুষ সবসময় চাইছে প্রত্যেকদিন একটা ধামাকা হোক, কিন্তু স্লো বাট স্টেডি। কারণ কয়েকদিন আগেই আমরা দেখেছি সিবিআই যে একসঙ্গে এই রোজভ্যালির প্রায় 27টা না 29টা জায়গায় একসঙ্গে রেড করেছিল। তাপস পালের বাড়িতে গিয়েছিলেন। এই সমস্ত দেখেছি একই দিনে প্রায় 150 গোয়েন্দা গোটা দেশে রোজভ্যালির একাধিক বলেছিল সিবিআই যে আমরা 2 মাস ধরে এর প্রিপারেশন নিয়েছিলাম। ফাইন, আমি আপনার কাছে আবার আসবো। দ্রুত একবার গ্রেফতারের বিষয়ে আরো আপডেট জানাতে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, তোমার কাছে জানতে চাইবো যে রোজভ্যালির কর্ণধারকে কি জিজ্ঞাসাবাদ করা হলো এবং কোন কোন ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগে শেষ পর্যন্ত দিনের শেষে 6 ঘন্টা পর তাকে গ্রেফতার করা হলো? দেখো সুমন, তুমি তো জানোই যে রোজভ্যালির বিরুদ্ধে এই মুহূর্তে সিবিআই এবং ইডি তারা পৃথকভাবে তদন্ত করছে। সিবিআইয়ের তদন্ত হচ্ছে যে মোট 15,000 কোটি টাকার যে তোলার অভিযোগ বেআইনিভাবে, সেই নিয়ে। ইডির তদন্তটা কিন্তু এত বিস্তারিত পরিসর ধরে ছিল না। এই মামলাটা শুরু হয়েছিল মাত্র 12 কোটি টাকার একটা মামলা দিয়ে। সেটা কি, সেবি একটা অভিযোগ করেছিল ইডির কাছে যে রোজভ্যালি তারা ডিবেঞ্চার ইস্যু করে সেবির নিয়ম নীতি ভঙ্গ করে 2009, 10, 11 সাল এই সময় তারা 12 কোটি টাকা বাজার থেকে তুলেছে। এইটা ইডির কাছে অভিযোগ জানানোর পর
ইডি এই মামলার তদন্ত শুরু করে। রোজ ভ্যালির অফিসে তারা তল্লাশি চালায়, প্রায় বছরখানেক ধরে এই তদন্ত চলছে। এবার এই তদন্তে হঠাৎ করে মোড় নিতে শুরু করে থেকে, যার জন্য আজকে গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার হতে হলো 1 বছর পর এই মামলার তদন্ত শুরু করার। সেটা কি, যে 12 কোটি টাকার তারা ডিবেঞ্চার ইস্যু করে বেআইনিভাবে তুলেছে সেবির অভিযোগ, সেই মামলা তদন্ত করতে গিয়ে ইডির অফিসাররা রোজ ভ্যালির প্রায় 2500 ব্যাংক অ্যাকাউন্ট তারা সিজ করলেন এবং সেখানে দেখা গেল রয়েছে প্রায় 300 কোটি টাকা। তো এখান থেকে ইডির অফিসারদের একটা সন্দেহ জাগতে শুরু করলো যে আসলে 12 কোটি টাকার ডিবেঞ্চার ইস্যু করে যে টাকা তোলা, এটা আসলে সিআইএস স্কিম, কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিমের দ্বারা এই টাকা তোলা হয়েছে এবং এই পরিমাণটা 12 কোটি নয়, এরকম বিভিন্ন সময় বিভিন্নভাবে এই সিআইএস স্কিমের দ্বারা হাজার হাজার কোটি টাকা তোলা হয়েছে। এরপরই ইডির অফিসাররা বিভিন্ন সময় গৌতম কুণ্ডুকে ডেকে পাঠায় এবং জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন এবং ইডির অফিসাররা তার কাছ থেকে বিভিন্ন তথ্য এবং নথিপত্র চান। কিন্তু গৌতম কুণ্ডু এই তথ্য এবং নথিপত্র দিচ্ছিলেন না বলে ইডির অফিসারদের দাবি। এবং ইডি যে আজকে গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করলো, ইডির তরফ থেকে সরকারিভাবে যেটা জানানো হচ্ছে যে গৌতম কুণ্ডু তার সপক্ষে, তার বক্তব্যের সপক্ষে তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছিল সেই সমস্ত নথিপত্র তিনি বারবার দিতে ব্যর্থ হয়েছেন এবং সেই কারণেই আজকে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডির অফিসাররা গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেন। তার কারণ তিনি তদন্ত সহযোগিতা করছেন না এবং একই সঙ্গে ইডির অফিসাররা মনে করছেন যে সিআইএস স্কিমের দ্বারা তিনি বহু কোটি টাকা তুলেছেন, হাজার হাজার কোটি টাকা তুলেছেন এবং সেটা সম্পূর্ণ বেআইনিভাবে তুলেছেন এবং তার সপক্ষে তার কাছে কোনো নথিপত্র রয়েছে হয়তো, কিন্তু তিনি দিচ্ছেন না কারণ তিনি বুঝতে পারছেন বেআইনি কাজ করেছেন এবং ফেঁসে যাওয়ার ভয়েতেই ইডির হাতে নথিপত্র দিচ্ছেন না। এই অভিযোগই আজকে মূলত গৌতম কুণ্ডুকে ইডির অফিসাররা গ্রেপ্তার করেছেন এবং আগামীকাল তাকে আদালতে পেশ করার পর ইডির অফিসাররা তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবেন বলে ইডি সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ অতনু। জয়প্রকাশ দা, আমি ঠিক এই তদন্তের দুটো পার্টে আসবো। প্রথম হচ্ছে যে কতটা সতর্কতার সঙ্গে আপনার মনে থাকবে এই যেদিন 150 জন গোয়েন্দা একই সঙ্গে একই সময় ভোর 4টে থেকে রেড শুরু করেন। আপনাকে আমি জানিয়ে রাখি অত্যন্ত নাটকীয়ভাবে সেই রেড হয় এবং যে গোয়েন্দারা দফতর থেকে বেরোন, সিবিআই গোয়েন্দা, তারা জানতেনও না যে ভেন্যুটা কি এবং কোন কোম্পানির জন্য রেড হচ্ছে। তাদের ধরা যাক, মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই দর্শকদেরও বুঝতে সুবিধা হবে, যে রুবি হাসপাতালের কাছে কোনো অফিস, সেইখানে গিয়ে তাদের একটা মুখবন্ধ খাম দেওয়া হয়েছিল, সেই এনভেলপ তাদের খুলতে হয়, সেখানে লেখা থাকে যে এই হচ্ছে অ্যাড্রেস রোজ ভ্যালির অফিস। অর্থাৎ ভেন্যু থেকে হয়তো 10 মিনিট বা 5 মিনিটের ড্রাইভ এইরকম একটা দূরত্বে তারা আদৌ জানতে পারেন যে রোজ ভ্যালির কোন অফিসে তাদের রেড করতে যাবেন এবং অফিসটা রোজ ভ্যালির। গোয়েন্দারা যারা রেড করতে যাচ্ছেন তারাও জানতেন না। এতটা গোপনীয়তার কারণ কি? রোজ ভ্যালি এতটা গুরুত্বপূর্ণ কেন? তার কারণ হচ্ছে, দেখুন, যখন একসঙ্গে 127 জন 150 জন গোয়েন্দাদের নিয়ে কাজ করতে হচ্ছে, যাতে আগে সেই খবর যাদের যেখানে যাওয়া হচ্ছে তাদের কাছে যাতে না পৌঁছয়, এটা সাবধানতা অনেক ক্ষেত্রেই ইনকাম ট্যাক্স বা এরা এরকম করে থাকে। আমি আসছি অন্য একটা ঘটনাতে। অ্যাকচুয়ালি দেখবেন 2003 থেকে 2007-এ প্রধান উত্থান এই রোজ ভ্যালির। তখন কিন্তু আমাদের এখানটাতে সিপিএম সরকার, এবং মেনে নিতেই হবে সেই সময় সিপিএম সরকারের যদি বদান্যতা না থাকতো, তারা যদি চোখ বুজে না থাকতেন, তাহলে রোজ ভ্যালি আজকে এই জায়গায় আসতে পারতো না। এক। দ্বিতীয় হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি ডেলোর মিটিংয়ে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যা জানতে পাচ্ছি এখন, দেখা করেছিলেন এই রোজ ভ্যালির যে কর্তা আজকে গ্রেপ্তার হয়েছেন তিনি, পরে দেখা করেছিলেন সারদা মালিক। শুধু গ্রেপ্তারটা উল্টে গেল, গ্রেপ্তার হলো সারদার মালিক আগে, এই রোজ ভ্যালির মালিক পরে, কিন্তু এদের গ্রেপ্তার হওয়ারই ছিল। তৃতীয় একটা ঘটনা, রোজ ভ্যালি 70 লক্ষ লোক তাদের আমানতকারী বলা হচ্ছে। আপনি ধরে 5 জন করে ফ্যামিলি মেম্বার ধরেন, তার মানে 3.5 কোটি লোক, তার মধ্যে অন্তত 2 কোটি লোক এই পশ্চিমবঙ্গের। এইটা ভয়াবহ একটা ইকোনমিক ডিজাস্টার নেবে, আমি আজকে বলে দিচ্ছি। এই রোজ ভ্যালির জন্য, সারদার জন্য যতখানি হয়েছে তার 10 গুণ হবে রোজ ভ্যালির জন্য। একটা কথা বলি শুধু আমি সাধারণ দর্শকদের জন্য, এই রোজ ভ্যালি বুঝিয়ে দিচ্ছে সিপিএম আর টিএমসি, এতে দুটো অক্ষর, দুটো লেটার কমন, সেটা হচ্ছে সিআরএম। এই সিআরএম স্ট্যান্ড করে আজকে চিট ফান্ড মানি।
ফাইন, এর উত্তর যারা আছেন তারা নিঃসন্দেহে দেবেন। দেবাশিস বাবুর কাছে এই বিষয়ে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইব অর্থনৈতিক বিপর্যয় কোনো সন্দেহ নেই। তার কারণ বছরের পর বছর সারদার থেকে অনেক বিস্তৃত সময়, অনেক বেশি বছর ধরে এই পশ্চিমবঙ্গের বুকে তথাকথিত কোট আনকোট প্রতারণা বা ব্যবসা চালিয়েছে এই রোজ ভ্যালি সংস্থা। আমি দ্রুত আপনাদের দেখাবো যে অর্থনৈতিক বিপর্যয়, সাধারণ মানুষের চোখের জল, তার পাশাপাশি কিন্তু বিলাস, সেই বিলাস কোন রাজকীয় পর্যায়ে নিয়ে গেছিলেন গৌতম কুণ্ডু তার জীবনচর্যায়। দেখুন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার রোজ ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু, যার বিলাসবহুল জীবনযাপন চমকে দিয়েছে বহু বিত্তশালীকেও। চোখে স্টাইলিশ চশমা, হাতে দামি ঘড়ি, দামি পোশাক। আর রোজ ভ্যালি কর্ণধারের গাড়ির সম্ভার, তা দেখলে চোখ কপালে উঠবে অনেক ধনী ব্যক্তিরও। গৌতম কুণ্ডু রয়েছে চোখ ধাঁধানো রোলস রয়েস, যে মডেল নাকি গোটা পূর্বাঞ্চলে কারোর নেই। এখানেই শেষ নয়, তার আরও এমন একাধিক গাড়ি রয়েছে যা দেখলে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হবে। প্রযোজনার সুবাদে সিনেমা জগতেও তার অবাধ বিচরণ। বিলাসবহুল পার্টি থেকে খেলার মাঠ, কর্পোরেট বক্সে তিনিই মধ্যমণি। এহেন গৌতম কুণ্ডুর সংস্থাতেই সম্প্রতি হানা দেয় সিবিআই, বারবার তাকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর এদিন তাকে গ্রেফতার করা হয়। এবিপি আনন্দ। আনন্দদেববাবু, আপনার কাছে আসবো। কোনো সন্দেহ নেই যে মানুষরা প্রতারিত হয়েছেন তার সঙ্গে সেই প্রতারণার টাকা যিনি ভোগ করেছেন তার লাইফস্টাইলে তফাৎ থাকবে, এটা বলার অপেক্ষা রাখে না। একই দিনে 2600 অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল এই সংস্থা, তাতে নাকি 300 কোটি টাকা, অতনু আমাদের প্রতিনিধি বলছিল, পাওয়া গেছে। এই টাকা আদৌ কোনোভাবে আমানতকারীরা প্রতারিত মানুষের কাছে পৌঁছবে? আমার খুব সন্দেহ আছে। তার কারণ এই সারদার ব্যাপারেও যা দেখছি, রোজভ্যালির ব্যাপারেও ঠিক সেইভাবে এগোবে। এই রোজভ্যালিকে আমি খুব ভালোভাবে চিনি। আমি যখন দীঘা শঙ্করপুর অথরিটির চেয়ারম্যান ছিলাম, তখন অবৈধভাবে মন্দারমণিতে ওরা হোটেল করেছিল। কোর্ট এর বিরুদ্ধে রায় দেওয়া সরকার সত্ত্বেও সেই হোটেলকে কেউ ভাঙতে পারেনি। তারপরে এটা হচ্ছে 2005-06 এরকম সময় হবে, সিপিএম এর সময়। হ্যাঁ, আমার মনে নেই কোনটার সময়। ভাই, আমাকে ওই সিপিএম আর কংগ্রেস আমি বলছি না, এটা তোমরা যারা রাজনীতি করো। সেই সময় ওরা দে আর ভেরি মাচ ওয়েল নোন অ্যাজ ল্যান্ড গ্র্যাবার্স, এবং দীঘাতে এরকম জমি নেওয়ার জন্যে আমাকে প্রেসারাইজ করার জন্য এক অফিসারকে নিয়ে চলে এসেছিল। আমি আমার ঘর থেকে বার করে দিয়েছিলাম, কারণ আমি ওদের প্রত্যেকটি কাজের মধ্যে দেখতে পেয়েছিলাম যে এরা ভীষণ অসৎ লোক। সব জায়গায় যাচ্ছে, জমি নিচ্ছে, একে খানিকটা টাকা দিচ্ছে, টিভি রে করছে, এই সমস্ত সন্ধান আমি রাখতাম। আমার নিজের কতগুলো সাধারণ বুদ্ধির থেকে বলছি যে কিছুদিন আগে আমি চিট ফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি সিবিআই গেছিলাম। সিবিআই হ্যাজ গট অল গুড ইন্টেনশন, কিন্তু সিবিআইকে তার কেস খাড়া করতে গেলে তথ্য দরকার। সিবিআই তথ্য সব লোপাট করে দিয়েছে। আপনার কি মনে হয় 1 বছরে যে তদন্ত রাজ্য চালিয়েছে সেই সময় বহু তথ্য লোপাট? আমরা বলে এসেছি যে তথ্য লোপাট করেছে যারা, আপনারা তাদের ব্যাপারে তদন্ত করুন এবং তাদের ডাকুন। এইখানেও যে হচ্ছে, একে গৌতম কুণ্ডুকে খুব সাদাসিধে লোক ভাববেন না, কারণ রোজ ভ্যালির যে বিস্তৃতি, এই এত বছর ধরে নেটওয়ার্ক, একে মোটেই সাদাসিধে লোক ভাবার কিছু নেই। এবং এও যে তথ্য সব জোগাড় করতে পারবেন বলে মনে হয় না। এবং ইডি বা সিবিআই এরা ধরে জেলে কিছুদিনের জন্য রাখছে, কিন্তু তারপর দেখুন আমি খুব আতঙ্কগ্রস্ত। দেবব্রত সরকার জামিন পেলেন। আপনার এখানে আমি বলে গেছি একবার সিবিআই কিচ্ছু হবে না, তার কারণ যখন সৃঞ্জয় জামিন পেল, মনে আছে আপনার সামনে। তৃতীয়ত রজত মজুমদার জামিন পেলেন। এবারে আমি বলছি যে সিচুয়েশন তৈরি হচ্ছে, মরণ মৃত্যু জামিন পাবেন। আমি বলে দিচ্ছি আপনাদের এই কথাগুলো, কারণ এইসব এমনভাবে জিনিসগুলো এগোচ্ছে, এর থেকে সাধারণ মানুষের মনে একটা কিন্তু যেটা ধারণা বদ্ধপরিকর, যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনায়েড, একেবারে। এবং যেখানে সাইকোলজি প্লে করছে সাধারণ মানুষের, ক্ষমতাশালীরা যেখানে যুক্ত সেখানে বিচার পাওয়া যায় না, এই যে ধারণা।
আমি দ্রুত আপনাদের দেখাবো এই মুহূর্তে ছবি গ্রেফতারের পরে গৌতম কুণ্ডু। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে ইডি আজ গ্রেফতার করেছে। ইডির গোয়েন্দারা গ্রেফতারের পরের ছবি এইমাত্র দেখতে পাচ্ছেন। মূলত তিনটে অভিযোগ, যেটা আমি বলছিলাম যে এখনো পর্যন্ত কত টাকা বাজার থেকে তুলেছে ইডির হিসেবে অন্তত 15,000 কোটি টাকা। গৌতম কুণ্ডু সে বিষয়ে সহযোগিতা করেননি। কোথায় কত টাকার সম্পত্তি কিভাবে আছে সে বিষয়ে তথ্য দেননি বলে ইডির অভিযোগ। এবং তৃতীয়, সেবির নোটিশ সত্ত্বেও, একাধিক নোটিশ সত্ত্বেও কিভাবে টাকা তুলছিলেন এই রোজ ভ্যালি সংস্থার নামে সে বিষয়ে গৌতম কুণ্ডু যথেষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করেননি এবং তথ্য গোপনের চেষ্টা করেছেন বলে ইডি গোয়েন্দাদের অভিযোগ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। আমি দ্রুত একবার চলে যাব দেবাশিস সরকারের কাছে। অধ্যাপক দেবাশিস সরকার অন্য স্টুডিওতে আছেন। দেবাশিস বাবু, খানিকক্ষণ আগেই জয়প্রকাশ বাবু যেটা বলছিলেন যে এটা কিন্তু তথ্য বলছে যদি গ্রাফটা স্টাডি করা যায় তাহলে 97-98-এ রোজ ভ্যালির জন্ম এবং মূল তার যে উত্থান সেটা কিন্তু 2003 থেকে 2007। আমি এই জন্যই বলছি যে সব থেকে বেশি বাজার থেকে টাকা তোলা হয়েছে এই স্প্যানে। জয়প্রকাশ বাবুর অভিযোগ সিপিএম এর বদান্যতায়, সিপিএম এর সাহায্য এবং অবশ্যই বামফ্রন্ট সরকার তখন ছিল, তাদের সাহায্য ছাড়া এই পর্যায়ে নিজের ব্যবসাকে বিস্তৃত করতে পারতেন না গৌতম কুণ্ডু। কি বলবেন? না, জয়প্রকাশ দা বলেছেন তার তথ্য সম্পর্কে বোঝাপড়ার ভিত্তিতে, কিন্তু আমি একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে 1964 সাল থেকে 2013 সাল পর্যন্ত পার্লামেন্টের তথ্য বলছে 11,000-এর কিছু কম চিটফান্ড ভারতবর্ষেই কারবার চালিয়ে চলেছে। 2003 সাল থেকে 2007 সাল এই সময়টাকে বেছে নিয়ে যদি বুঝতে হয় তাহলেও এটা বুঝতে হবে যে এই কারবারটা শুধুমাত্র এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এরা 10টার কাছাকাছি রাজ্যে এই কারবার চালিয়েছে, সংখ্যাটা কিছু বেশিও কেউ কেউ বলে থাকে। এটা কোনো একটা রাজ্যের ঘটনা নয়। 3 নম্বর কথা হচ্ছে, জয়প্রকাশ দা এই প্রশ্নের উত্তর যদি দেয় তাহলে আরও সুবিধা হবে বুঝতে, এখানে বেশি সময় নষ্ট করব না। সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা সেবি অফিসে দফায় দফায় গিয়েছি যে সেবির ডিরেক্টরকে, কারণ সেবির সাথে রোজ ভ্যালির সংঘাতটা প্রাথমিকভাবে, কারণ সেবি প্রথম থেকেই যে সময়কালগুলো বলা হচ্ছে এই সময়কালে সেবি প্রথম থেকেই বলে আসছে যে এই কারবারটা অবৈধ কারবার, এবং গৌতম কুণ্ডু সেই বক্তব্যটাকে কন্টেস্ট করছেন শুধুমাত্র করসপন্ডেন্সের মাধ্যমে না, কোর্টে গিয়ে কেস করেছেন। এই পর্যায়ে এই সমস্ত বিষয়টা সাবজুডিস আকারে থাকে এবং রাজ্য সরকারের এই বিষয়গুলো নিয়ে প্রত্যক্ষভাবে কোনো ভূমিকা থাকে না যদি না ফৌজদারি মামলা হয়। এই জায়গাটা পরিষ্কার। এবং যে সরকারের সময়কালকে উল্লেখ করে জয়প্রকাশ দা কথা বলছেন, জয়প্রকাশ দা নিশ্চয়ই এটাও জানেন যে সেই সময়কালে ভেরোনা হতে পারে, ওভারল্যান্ড হতে পারে, সঞ্চয়িতা হতে পারে, রাজ্য সরকারের ভূমিকা কী ছিল সেটা নিশ্চয়ই জয়প্রকাশ দার মতন পড়াশোনা করা পণ্ডিত মানুষ জানেন। এবং এটাও জানেন যে পরবর্তী অবস্থায় 2011 পরবর্তী অবস্থায় যখন এই ঘটনাগুলো আমাদের সামনে আসে তখন দেখা গিয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, যেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক উঠেছে। সুতরাং রাজ্য সরকারের বিষয় না, কিন্তু এই জায়গায় কিন্তু যে বারবার করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও প্রশ্ন উঠছে, কারণ আজকে ইডি কে গ্রেপ্তার করেছে? ইডি গ্রেপ্তার করেছে। প্রশ্নটা তো এইখানটাতে। তাহলে এই ইডি গ্রেপ্তারের বিষয়টাকে ইডি কেন আরো 97 সাল থেকে 2015 সাল পর্যন্ত, 1997 সাল থেকে 2015 সাল পর্যন্ত যখন থেকে তারা বলছে একটা অবৈধ কারবার চলছে গোটা ভারতবর্ষ জুড়ে, তাহলে কেন এত বছর সময় লাগলো আজকে 6 ঘন্টা তদন্ত করবার প্রশ্নে, গ্রেপ্তার করবার প্রশ্নে? যে সেবি বারবার করে অভিযোগ তুলছে কেন্দ্রীয় সংস্থা, যে এসএফআই এর কথা বলা হচ্ছে কেন্দ্রীয় সংস্থা, আরওসির কথা বলা হচ্ছে কেন্দ্রীয় সংস্থা, আরবিআইয়ের কথা বলা হচ্ছে কেন্দ্রীয় সংস্থা, এই কেন্দ্রীয় সংস্থাগুলোর প্রাথমিকভাবে দায় এবং দায়িত্ব হচ্ছে ভারতবর্ষে, যে এটা সংকীর্ণ হলে চলবে না, ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি এই ধরনের অবৈধ কারবার চলে তাহলে সেই কারবারকে মোকাবিলা, এবং এখানে একটা শুধু কথা, শুধু কেন্দ্রীয় সংস্থা না জয়প্রকাশ বাবু, আমি খুব দ্রুত আরেকটা যোগ করে দেবো। 2003-এ বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যখন আইন পাঠালো, তাহলে কেন্দ্রীয় সরকার 3 থেকে 9 এত বছর, এই 6 বছর ফেলে রাখলেন কেন? শুনুন, তার মধ্যে কতবার চিঠি চালাচালি হয়েছে আমি জানি না, কিন্তু একটা প্রশ্ন আমি দেবাশিস বাবুকে করতে চাই, যে সব কেন্দ্রীয় সংস্থারা এখানে এসে এটাকে বন্ধ করবে উনি বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, এক্ষুনি স্যার যেটা বললেন যে তারা জমি গ্র্যাব করত, জমি মাফিয়ার কাজ করে নিজেদের সাম্রাজ্য বাড়িয়েছিল, সেই সময়টা রাজ্যের পুলিশ কি করছিল? তারা ঘুমোচ্ছিল? তারা যে জোর করে জমি দিয়ে তাদের সাম্রাজ্য বাড়াচ্ছিল, লোককে সেই জমি দেখিয়ে তারা করছিল, তখন রাজ্যের পুলিশ কি করছিল? ঘুমোচ্ছিল না? আপনি দেননি। আনন্দমোহন বাবুর
কথা আমরা শুনেছি। আমরা দ্রুত দেবাশিস দা, কোনো উত্তর আছে আপনার কাছে? হ্যাঁ, না, খুব স্পেসিফিক উত্তর একটা যেটা জানতে হবে, যেটা তুমি তুলেছো যে কথাটা, 2003 থেকে 2009 6 বছর রাষ্ট্রপতি এবং পার্লামেন্টে বারবার করে চর্চা হয়েছে বিলে। 2009 বিল ফিরে এসছে, আসার পর উইথ অবজারভেশন, জয়প্রকাশ দা 2009 বিলটা ফিরে এসছে উইথ অবজারভেশন, 6 বছর কেন্দ্রে ওটা বিশ্রাম নেওয়ার পর, এবং তারপর আবার সব রাজনৈতিক দল একমত হয়ে সেই বিলটার উত্তর হিসেবে আবার 2009 দেবাশিস দা আমাদের সঙ্গে থাকুন। আমি দ্রুত একবার মইদুলের কাছে যাবো। মইদুল, একটা অত্যন্ত বাস্তব সমস্যা বিশেষ করে এই রোজ ভ্যালি সংস্থাটিকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যতবার সেবির নোটিশ এসেছে এনারা কোর্টে চলে গেছেন এবং কোর্ট থেকে স্টে নিয়ে নিয়েছেন, বারবার গোটা বিষয়টা সাবজুডিস করেছে। এখানেই শেষ নয়, বামফ্রন্ট সরকার যখন 2009 বা 8 অনওয়ার্ডস যখন ইকোনমিক অফেন্স উইং তৈরি হলো নারায়ণবাবুর নেতৃত্বে, তখন যে 4টে স্পেসিফিক্যালি কোম্পানি, তার ভেতর সারদা ছিল, রোজ ভ্যালি ছিল, সেক্ষেত্রেও যতবার অ্যাকশন নেওয়ার কথা হয়েছে কোর্টে চলে গেছেন। কোনোভাবে বিচার ব্যবস্থা বা বিচার ব্যবস্থার যে প্রলম্বিত স্বাভাবিক সময়টা লাগে সেইটাকে কি আড়াল হিসেবে ব্যবহার করেছেন এই গৌতম কুণ্ডু? হ্যাঁ, সেটা করতেই পারে, কিন্তু আমার কাছে যেটা এখনো পরিষ্কার হচ্ছে না যে বামফ্রন্ট সরকার তো প্রথম বামফ্রন্ট সরকারের যে অর্থমন্ত্রী ছিলেন তিনি তো সঞ্চয়িতার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিয়েছিলেন, তো তখন আইন ছিল না, তো তখন তিনি কিভাবে পদক্ষেপ নিয়েছিলেন। তারপরে যে দ্বিতীয় যে অর্থমন্ত্রী এসেছিলেন তিনিও ওভারল্যান্ড ভেরোনার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন। তা আইন ছাড়াও যে পদক্ষেপ নেওয়া যায়, এবং সেখানে একটা এক্সিস্টিং যে আইন ছিল সেই আইনকে কেন্দ্র করে কিন্তু আপনি পদক্ষেপ নিতে পারেন। অর্থাৎ আপনার যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে আপনি কিন্তু এই ধরনের চিটফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা আপনি নিতে পারেন। সেটা কেন রোজ ভ্যালির ক্ষেত্রে হলো না, সেটা কেন সারদার ক্ষেত্রে হলো না, সেগুলো কিন্তু একটা সমস্যা, একটা কিন্তু বিচার ভাবনা করা যেতে পারে। আমার যেটা মনে হয়, অ্যাপার্ট ফ্রম দ্য এখানকার যে চিটফান্ডে তাদের হচ্ছে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের যোগসাজশ, সেই জিনিসটা ছাড়াও আপনি দেখবেন পশ্চিমবঙ্গে যেহেতু অর্গানাইজড এমপ্লয়মেন্ট নেই এবং সেখানে ইন্ডাস্ট্রি আসছে না, সেখানে রাজনৈতিক নেতাদের একটা অংশ তারা এটাও হয়তো ভাবনা চিন্তার মধ্যে আছে যে ঠিক আছে এখানে তো কিছু লক্ষ লোক চাকরি করছে, কোনো রকমভাবে খেয়ে পড়ে বেঁচে আছে, ঠিক আছে এখনই ওদের বিরুদ্ধে এখন আমরা কিছু একটা ব্যবস্থা নেব না। কিন্তু তার সঙ্গে এটাও যুক্ত যে এই এমপ্লয়মেন্টের বিনিময়ে হচ্ছে মানুষকে প্রতারণা করে। আমি এটাই আমি আসছি যে কোটি মানুষকে প্রতারণা করে আপনি কয়েক হাজার মানুষকে চাকরি দিচ্ছেন, কি অর্থ? একদমই তাই। অর্থাৎ আপনি এখানে লক্ষ লক্ষ মানুষকে প্রথমে শোষণ করছেন, এবং তারা সবথেকে হতদরিদ্র মানুষ, যে হতদরিদ্র মানুষের কথা আবার তৃণমূল এবং বামফ্রন্ট দুজনেই বলে, তাদেরকে হচ্ছে শোষণ করে এরা হচ্ছে বিলাসবহুল জীবনযাপন করছে, দামি গাড়ি দামি বাড়ি কিনছে, তাদের বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটা কিন্তু আমার কাছে প্রচন্ডভাবে একটা ধোঁয়াশা এখনো রয়ে যাচ্ছে, কারণ মানুষ এখানে দুটো জিনিস দাবি করে। আর এক হচ্ছে আমি একটু হওয়া উচিত তাদের, যে কোনো সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস যারাই জড়িত থাকুক এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং দ্বিতীয়ত হচ্ছে যে টাকা মানুষের লুট হয়েছে সেই টাকা হচ্ছে ফেরত দেওয়া উচিত, এবং সেটা অবিলম্বে দেওয়া উচিত। এই যে আনন্দদেব বাবু বলছিলেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, সেটাই তো মানুষ তো এবার যোগ করতে চাইবো যে যতদিন অবধি এই সংস্থাগুলো তাদের স্বার্থ তৎকালীন শাসক দলের সঙ্গে ছিল, তাদের মিডিয়া তৎকালীন শাসক দল বামফ্রন্ট সরকারের কথা বলছিল, তখনও অবধি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। কখন নেওয়া হলো? 9 অনওয়ার্ডস, 9 থেকে 11 যখন পরিষ্কারভাবে এই প্রতারক সংস্থাগুলো বুঝলো যে একটা পরিবর্তন হতে চলেছে, সরকার বদল হতে চলেছে, তারা ঝাঁপ দিল তৃণমূল কংগ্রেসের দিকে। তখন বামফ্রন্টের মনে হলো যে এবার ব্যবস্থা নেওয়া দরকার। কমিউনালিটি নিউজ চ্যানেল, নিউজ পেপার তারা অধিগ্রহণ চালাচ্ছে এবং তারা সেগুলো সব সময় তৎকালীন সরকারের জন্য ইউজ করছে আর তার জন্য প্রোটেকশন পায়। তখনই বামফ্রন্ট নেতারা মুখ খোলা শুরু করলেন যখন তাদের রাজনৈতিক স্বার্থের উল্টো দিকে গেল। কোনো সন্দেহ নেই। দ্রুত একটা বিরতি নেব, তারপর অবশ্যই এই গৌতম কুণ্ডু প্রথম কিন্তু প্রকাশ্যে বলেছিলেন ডেলোর মিটিং এর কথা, যে ডেলোর মিটিং এ তার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠক যা বারবার রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছে, সেই ডেলোর মিটিং দিয়ে ছোট্ট একটা বিরতির পর এই অনুষ্ঠান এবং এই বিষয়ে ফিরবো, সঙ্গে থাকুন। বিরতির আগে আপনাদের যেটা বলছিলাম, ডেলোর মিটিং নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে সবার আগে মুখ খুলেছিলেন কিন্তু এই রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু, যাকে ইডি আজকে গ্রেফতার করলো।
তদন্তে অসহযোগিতার অভিযোগে। আমরা দ্রুত একবার দেখব গৌতম কুণ্ডু ডেলোর মিটিং নিয়ে প্রথমবার প্রকাশ্যে ঠিক কি বলেছিলেন এবং উদ্ভূত বিতর্ক। বারবার তলব জেরা, বুধবার গ্রেফতার রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। এই গৌতম কুণ্ডুই একসময় প্রকাশ্যে স্বীকার করেছেন ডেলোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। Honorable Chief Minister was also in Delhi, so I gave a courtesy call. কালিম্পংয়ের বনবাংলো ডেলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারদা কর্ণধার সুদীপ্ত সেন এবং রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বৈঠক হয়েছিল বলে চাঞ্চল্যকর দাবি করেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। বিরোধীরা সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে দুই অর্থলগ্নি সংস্থার কর্ণধারের সঙ্গে কি কারণে কালিম্পংয়ে গিয়ে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যারা সেই বৈঠকে উপস্থিত ছিল বলে অভিযোগ, একমাত্র কুণাল ঘোষ বাদে বাকি সবাই এ বিষয়ে মুখে কুলু পেটেছিলেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রথমবার টেলিফোনে এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় রোজভ্যালির কর্ণধার স্বীকার করে নেন ডেলোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা। আমি গেছিলাম, আমি আলামত আমার এমডি মিস্টার শিবনাথ দত্ত গেছিলাম, অফিসিয়াল মিটিং করেছি, চলে এসেছি। আমার রিকোয়েস্ট করেছিলাম কিছু আমাদের ল্যান্ড অ্যালটমেন্টের জন্য, আমরা ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে চাই, করে চলে এসেছি। এরপর শাসকের অস্বস্তি আরও বাড়িয়ে ইডির জেরার পর ফের একবার ডেলোর বৈঠকে শিলমোহর দেন রোজভ্যালি কর্ণধার। ডেলোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি রোজভ্যালির মালিক স্বীকার করে নেওয়ায় বিরোধীদের হাতে আরও বড় অস্ত্র চলে আসে। সেই গৌতম কুণ্ডুকেই বুধবার গ্রেফতার করল ইডি। এবিপি আনন্দ। দেবনারায়ণবাবু, সিপিএম খুব দুষ্টু লোক আমি ধরে নিলাম। 2003 থেকে 2007 ইত্যাদি তাদের সময় ডেলোর মিটিং, মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করার 8 মাস পর সৌজন্য সাক্ষাৎকার, গভীর রাতে এই রকম বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে দেখা করা, এ যদি সত্যি হয় তো মারাত্মক বিষয়। না, কথার উত্তর দিতে হবে, সেটা না দিয়ে আপনার ওখানে আমি যাবো না। কেন যাবেন না? না না না, এই যে জিনিসটা আমি বলছেন না, এই যে রোজভ্যালি 95, 97, ওরা নিজেরাই বলে 95, এমপিএস 1982 এখনো পর্যন্ত প্রমথনাথ মান্না আটকে আছে। কারা আছে কো অবস্থা, তাতে কি হলো? কিন্তু আমি একটা কথা বলছি, স্যারকে আমি একটা কথা বলছি। স্যারকে একটু আগে আপনি যেটা বললেন, আমাকে খুব অনুরোধ, দীঘা শঙ্করপুরে যখন চেয়ারম্যান ছিলেন তখন এই মন্দারমণিতে অবৈধ হচ্ছিল। আচ্ছা, তখন আপনার কাছে গিয়েছিল, আপনি কি পদত্যাগ করলেন না কেন স্যার? কারণ সেই সময় তো কথা না, সেই সময় তো আমার আন্ডারে আপনার সময় নয়, মন্দারমণি দীঘা শঙ্করপুর অথরিটির আন্ডারে ছিল না। ও আচ্ছা, ওরে বাবা, এইভাবে অ্যাটাক করবেন না। না স্যার, স্যার ভুলে এই সময় তো ওই অবৈধ নির্মাণটা হয়েছে। আমি যেটা করেছি শুনে নিন। আচ্ছা বলুন। এই অবৈধ নির্মাণের ব্যাপারটা আমি পয়েন্ট আউট করেছিলাম এবং সেটা কোর্টে কেস হয়ে কোর্ট তার এগেইনস্টে রায় দিয়েছিল। বলুন সেটা ঠিক আপনার হাত ছিল না, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি, সেটা প্রশ্ন না। কিন্তু এই সময়টা তো এটা তা নয় তো। রোজভ্যালি আমি বলছি এই এর কোনটা ডেলোর মিটিংটাকে জাস্টিফাই করে? কোনটা না ডেলোর মিটিং এ জাস্টিফাই করা? রোজভ্যালি জাস্টিফাই প্রশ্ন না, ডেলো কেন? হাজার হাজার মিটিং হয়েছে, এই বুলো মুখারা বলে আপনি মিটিং এ কিছু মিটিং এ কিচ্ছু আসে না। Prove anything regarding meeting. কখন মিটিং করলো? আপনি এই অনুষ্ঠান মিটিং এ কিচ্ছু যায় আসে না। এই অনুষ্ঠানে গৌতম কুণ্ডু আমি মিটিং হলো তো what how do you prove that? প্রমাণের তো কথা হচ্ছে না, করবেন কেন? আমি বলছি আপনি দেখা করবেন না, কেন দেখা করব? নিশ্চয়ই করব। what? গৌতম কুণ্ডুর সঙ্গে আমি ব্যবস্থা করছি, সমস্ত আমি আপনাকে প্রমাণ দেব। সমস্ত এই তোমার সাহারা থেকে আরম্ভ করে যত চিট ফান্ড, অন্তত 50টা চিট ফান্ডের লোকের সঙ্গে সরকারি লোকের বিভিন্ন সময় মিটিং হয়েছে। অত্যন্ত অন্যায় হয়েছে, নিশ্চয়ই একটা লোক বলছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী একটা নয়, হাজার হাজার, এতে কিছু যায় আসে না। আচ্ছা, কিচ্ছু ইউ ক্যান প্রুভ নাথিং। যদি মিটিং হয়ে থাকে জয়প্রকাশ দা, বাবু পরের যুক্তি হবে, যদি সাহারা প্রতারণা করে তাহলে রোজভ্যালি কেন করবে না? আপনার যুক্তি তো তাই বলছে, যদি মিটিং হয়েছে অনেকের সঙ্গে, সেই মিটিং গুলো ভালো ঠিক না বেঠিক বহুল, আরে কোনটা আপনার যুক্তি বেঠিক নয়।
আমি একটা প্রশ্ন করি, মুখ্যমন্ত্রী একটা প্রতারক সংস্থার লোকের সঙ্গে মিটিং করছেন, সেটা ঠিক নিশ্চয়ই ঠিক, ঠিক নিশ্চয়ই কিসের কি আলোচনা করলেন? মুখ্যমন্ত্রী বলছেন না কেন কি আলোচনা করলেন? কি মিনিট ছিল? কিসের জন্য? আরে কিসের জন্য? তাতে কি হয়েছে? কি আলোচনা হলো? তাতে কিছু প্রমাণ হয় না। 9 মাস পরে লোকটা প্রতারক, 9 মাস পরে এ তো গ্রেফতার হচ্ছে। প্লিজ প্রমাণ হয় না। দেবরান বাবু, ইউ ক্যান প্রুভ নাথিং regarding meeting. আমার ঠিক দুটো প্রশ্ন is a meeting but you can prove দুটো প্রশ্নের উত্তর দিন। এক হচ্ছে কোন হিসেবে 9 মাস পরে সৌজন্য সাক্ষাৎকার হয়, এক নম্বর। দুই দুই হচ্ছে আপনার যুক্তি যদি ঠিক হয় তাহলে তো বলতে হয় যে যদি সর্বভারতীয় ক্ষেত্রে সাহারা প্রতারণা করে তাহলে রাজ্যের সারদা থাকবে, এর মধ্যে কোনো অন্যায় নেই। আপনি বলছেন এই যুক্তি আপনি বলছেন একটা অন্যায় মানে আরেকটা অন্যায় থাকবে, তাহলে চুক্তি হয়েছে। আমি দ্রুত দর্শকদের দেখাতে চাইবো, দেবরান বাবু আপনি দেখুন, তাপস পাল তৃণমূল কংগ্রেসের আরেকজন মাননীয় সম্মানীয় সাংসদ, তিনি চিঠি লিখলেন চিটফান্ড সংস্কার বিরুদ্ধে। এতগুলো সংস্থার নাম দিলেন, বাদ দিলেন একটি সংস্থার নাম, সেই সংস্থার নাম রোজ ভ্যালি। যে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে আজকে গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রশ্নটা ঠিক পরিষ্কার, তাপসবাবু হঠাৎ সব সংস্থা ছেড়ে একটি সংস্থার নামকে বাদ দিলেন কেন? সচেতনভাবে, সুকৌশলে? প্রশ্ন উঠছে তার কারণ গৌতম কুণ্ডু নিজে তারপর দাবি করলেন তাপসবাবু তার সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। দেখুন, ইডির হাতে গ্রেফতার রোজ ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু। গৌতম কুণ্ডুর সংস্থা রোজ ভ্যালির সঙ্গে নাম জড়িয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পালের। সম্প্রতি রোজ ভ্যালির বিভিন্ন সংস্থায় হানার পাশাপাশি তৃণমূল সাংসদের ফ্ল্যাটেও তল্লাশি চালায় সিবিআই। রোজ ভ্যালির সঙ্গে তাপস পালের সম্পর্ক নিয়ে প্রশ্ন জোরালো হয় যখন দেখা যায় বছর 5 আগে তিনি একাধিক বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিলেও সেই চিঠিতে নাম ছিল না রোজ ভ্যালির। এরপর রোজ ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু প্রথম স্বীকার করেন তৃণমূল সাংসদ তাঁর সংস্থার ফিল্ম ডিভিশনের ডিরেক্টর ছিলেন। তাপস পাল was a director in my film division. He worked as director in my film division. সম্প্রতি সিবিআই তল্লাশির পর প্রথমবার চিঠিতে রোজ ভ্যালির নাম না থাকা নিয়ে সাফাই দেন তৃণমূল সাংসদ। যেটা 2009 সালে রোজ ভ্যালির নামটা কেউ দেয়নি আমাকে। তাপস পাল স্বীকার করেন রোজ ভ্যালির ফিল্ম ডিভিশনে তিনি চাকরি করতেন। তিনি আমাকে বলেছিলেন আপনাকে 1 লাখ টাকা করে দেয়া হবে এবং 20,000 টাকা করে কাটা হবে আপনার ট্যাক্স। এই টাকাটি উনি আমাকে কখনো দেননি। ওনার কি একটা লোক ছিল, কি নাম ছিল আমার মনে নেই, সেই লোকটা টাকাটা দিত এবং মাঝে মাঝে দিত না। তখন আমি ফোন, হ্যাঁ, বাই চেক, কোনো কিন্তু ক্যাশ নয়, 80,000 টাকা। তা আমি ফোন করে বলতাম ভাই আমার চেকটা দাও ভাই। রোজ ভ্যালির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হওয়ার কথা দাবি করলেও তৃণমূল সাংসদের গলায় শোনা গিয়েছিল রোজ ভ্যালি কর্ণধারের প্রশংসা। গৌতম কুণ্ডু মহাশয় তিনি একজন ভালো প্রযোজক, নো ডাউট ভালো প্রযোজক। এহেন রোজ ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকেই এবার গ্রেফতার করল ইডি। এবিপি আনন্দ। দেবরাম, আমার খুব কৌতূহল হচ্ছে যে এবার আপনি কি বলবেন। না ও সবার নাম দিয়েছে, তুমি একটা নাম দাওনি, এটা তোমার অন্যায়, নিশ্চয়ই অন্যায়। তাই অন্যায়? না এটা তোমার অন্যায় করতে না, এটা জানাও বলছেন। না জানা উচিত। তৃণমূল এবং তৃণমূলের প্রশ্ন না, ওকে পারছো না, ও তৃণমূল প্রশ্ন, তুমি অন্যদের নাম দিচ্ছ, তুমি একজনের নাম দিচ্ছ, এটা তোমার জানা উচিত। আরেকটা কথা বলি, সেই সময় আমি যতদূর প্রত্যেকটা সময় রোজ ভ্যালি বিভিন্ন কেস করেছে এবং বলছি আমরা মানে অত্যন্ত ন্যায়ভাবে আমরা ইয়ে করছি। হোয়াই কোর্টে কেস হচ্ছে, শুধু ও নয়, সমস্ত ভারতের বিভিন্ন কোর্টে রোজ ভ্যালি বিভিন্ন সময় কেস করেছে এবং এই কেসটা জেনে উনি জানতেও পারেন, এটা আমি জানি না, সাপোর্ট করে না, যেন হয়তো রোজ ভ্যালি সৎভাবে ব্যবসা করছে, এটা যদি জেনে থাকে তাহলে সেটা ওর ডিফেন্ড। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রোজ ভ্যালি বিভিন্ন সময় কেস করেছে, এই যে মাঝখানে মানে একেবারে আপনার ত্রিপুরায় আসামের একটা কেসে ভার্ডিক্ট পেয়ে ওরা কাজ চালিয়ে যাচ্ছে, সেই সময় আমার প্রশ্ন তা না, এর সঙ্গে সমস্ত সেন্ট্রাল যে এজেন্সিগুলো কেন এটাকে বন্ধ করতে পারছে? আমি একটা আমার ছোট প্রশ্ন, ডেলোর মিটিং নিয়ে আপনি বললেন এটা কিছুই প্রমাণ করে না, কিছু করে, ঠিক। আমি শুধু বলছি ডেলোর মিটিং এ আমরা জানি 4 জন ছিলেন। দাম শুনুন না, 5 জন যদি ধরি, সুদীপ্ত সেনকে নিয়ে, কুণাল ঘোষ জেলে, গৌতম কুণ্ডু জেলে, সুদীপ্ত সেন জেলে। দাঁড়ান না, আমার শেষ হয়নি, একটু শুনুন।
মুকুল রায় যাবো করছে, যাবে কি যাবে না, আপনাদের সঙ্গে থাকছে। আর না জেলে যাবে কবে? শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বাইরে আছেন, যার উপরে কিছু হয়নি। সেই মিটিংয়ে আপনি বলছেন কোনো গন্ডগোল নেই, সব জেলে গেছে এমন লোকজনের সঙ্গে রাত 12টার মিটিং। এটাই তো বললাম, এটা তো তথ্য। যারা ছিল সব জেলে। আমি একটা দ্রুত অন্য স্টুডিওতে সমীর গঙ্গোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে আছে। সমীর দা, এই রোজ ভ্যালির ঘটনা দেখলেন, আজকে গ্রেফতার করা হয়েছে গৌতম কুণ্ডুকে। এদের মোডাস অপারেন্ডি এবং টাইপ অফ কমিটিং দ্য ক্রাইম ঠিক কি রকম বলে আপনার মনে হয়? দেখো, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একটু আগে তোমরা রিকাপে দেখাচ্ছিলে যে তাপস পাল একজন ডাইরেক্টর ছিলেন। তাপস পাল একটি মাত্র সংস্থা সম্পর্কে বলেননি, তাহলে তাপস পাল জেনে শুনেই বলেননি, এটা সাধারণ মানুষ একজন নাগরিক হিসেবে আমরা মেনে নেব, আমরা নিশ্চিত। এবার সব থেকে যেটা বড় কথা, তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে গৌতম কুণ্ডু আসাম থেকে বোধহয় একটি ফেভারে রায় পেয়েছিল, সেটা নিয়ে বেশ করে চলছে। এবার পশ্চিমবঙ্গ বা সুপ্রিম কোর্ট না পেয়ে একটা বিশেষ রাজ্যে গিয়ে তিনি এটা নিলেন, এবং তার এই যে বিভিন্ন কেস করা, আমাদের সারদার থেকে তো এর টাকা অনেক বেশি টাকা উনি বাজার থেকে তুলেছেন, অনেক বেশি। এবার তো 15,000 কোটি টাকা। তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে এর আগেও আমাদের যত লোক প্রতারণা করে বড়লোক হয়েছেন, তারা কিন্তু একটা বিরাট অংশটা মাইনাস করে রাখেন তাদের এই আইন, রাজনৈতিক নেতা, প্রশাসন, আমলা এদেরকে নিজের দখলে রেখে দেবার জন্য। গৌতম কুণ্ডুর এই কেসগুলো করার পেছনে, যেটা নিয়ে একটু আগে আলোচনা শুনছিলাম, মূল কারণটা হচ্ছে এই যে তিনি যতদিন পারেন গ্রেপ্তারি এড়াবেন এবং যতদিন পারেন তিনি বাইরে থাকবেন এবং ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করতে। আমি কোনো চ্যানেলের নাম করছি না, রোজ ভ্যালির একটি চ্যানেল আছে, সেই চ্যানেলের একজন তোমাদের যে এডিটর ছিলেন, আমরা দেখেছি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল তাদের সমর্থনের জন্য তাকে সরিয়ে আরেকজনকে সেখানে নিয়ে এলো, আমি কারোর নাম বলছি না। পরবর্তী সময় আমরা দেখতে পেলাম তিনি একদম ফোর ফ্রন্টে আমাদের প্রশাসনের যারা শীর্ষে আছে তাদের আশেপাশে চলছেন। তারপরে তিনি যখন সেই জায়গাটাকে ম্যানেজ করতে পারলেন না, তাকে আবার সরিয়ে দেওয়া হলো। তো এই যে গৌতম কুণ্ডু কিন্তু অনেক দাবার অনেকগুলো গুটি খেলছেন, পাশার অনেকগুলো গুটি খেলে চেষ্টা করছেন যে কিভাবে উনি এড়াবেন, কিন্তু আলটিমেটলি পারলেন না। ইডির থেকে গ্রেপ্তার হয়েছেন, এবং আমার আশা যে, শুধু আশা নয়, আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে সিবিআই ওনাকে কাস্টাডিতে নেবে। এবার যে কথাগুলো আমরা শুনছিলাম যে 1982-তে, 1987-তে, 1997-এ ফ্যাক্টর, তা নয়। ফ্যাক্টর হচ্ছে এরা সাধারণ মানুষের গলা টিপে তাদের রক্ত জল করা পয়সায়। আমি একটু আগে যার সঙ্গে যাচ্ছিলাম তিনি বললেন তার 40,000 টাকা গেছে। আমার এক রিলেটিভ, তোমাকে আমি বলছি, তাদের স্বামী স্ত্রী মিলিয়ে 2.5 লক্ষ টাকা এখানে দেওয়া আছে। আজকে বহু দিন ধরে তারা পিটিশন করে যাচ্ছে, কোনো টাকা তারা ফেরত দিচ্ছে না। তাহলে একটু আগেও আমি বলছিলাম, তাহলে সেবি এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছে, কোনো একজন বিশেষ রাজনৈতিক নেতা তিনিও এদের এগেনস্টে বলেছিলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এতদিন ধরে এই ভদ্রলোক গ্রেপ্তার হলেন না কেন? আজকে যদি সুদীপ্ত সেনরা এতদিন ধরে খাটেন, তাহলে এর থেকে কিন্তু খুব স্পষ্ট সুমন যে উনি ওনার ইনফ্লুয়েন্স খাটিয়ে, অর্থ এবং ওনার কন্ট্যাক্ট খাটিয়ে এতদিন চেষ্টা করছিলেন রাজনৈতিক নেতা, প্রশাসন, আমলা এবং সমস্ত কিছু, এবং বিচার ব্যবস্থাতেও তো বহু লোক আছেন। আমরা তো বিচার ব্যবস্থাও দেখেছি অর্থনৈতিক কারণে দুজন মানুষ, একজন প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতিকে স্যাক হয়ে যেতে হয়েছিল। সুতরাং সবকিছুই কিন্তু করা যায় আমাদের দেশে। সমিতা, আমি শুধু একটা শব্দ যোগ করতে আপনাকে বলবো, আমলা বললেন, মন্ত্রী বললেন, কোনো সন্দেহ নেই, কিন্তু পুলিশটাও যোগ করুন। প্রচুর পুলিশ কর্মচারী, এমনকি অফিসারদের এসএফআইও রিপোর্টের বিস্তারিত উল্লেখ আছে কিভাবে এই চিটফান্ড সংস্থার মালিকরা। সুমন, তোমার সঙ্গে আমি একমত। একটু আগে দেবাশিসও ছিলেন আমাদের এর আগের একটা অনুষ্ঠানে, সেখানে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম আরক্ষিকরা, আরক্ষা দপ্তর, রাজনৈতিক নেতা, আমলা সকলে মিলেই কিন্তু হয়। তার কারণ তোমার নিশ্চয়ই মনে আছে 97-এ যখন শুরু হয়েছিল একটা 10 ফুট বাই দেবজ্যোতি বলছিল ঘরে, গৌতম কুণ্ডু তখন ছিলেন কিন্তু এলআইসির এজেন্ট। আজকে যিনি কোটি কোটি টাকার মালিক, এবং ওনার কথা বলার ধরনও, প্রথম যখন আমরা সাংবাদিক সম্মেলন ওনাকে দেখেছিলাম তখন ওনার ধরন কিন্তু অনেক। আজকে ডেলোর কথাটা উনি কেন বলছেন, যে তোমাকে যে চ্যানেলটির কথা বলছি সেই সময় কিন্তু ডেলোর কথা উনি বলেননি। তখন উনি চেষ্টা করেছিলেন যে বর্তমান শাসক দলকে যদি তার পাশে নেওয়া যায়, কিন্তু যখন তিনি দেখছেন যে না,
সারদাতে জেরবার হচ্ছে একটি রাজনৈতিক দল, তারপরে যদি আবার আমি এই সমর্থনটা করি আমি একটা মুশকিলে পড়ে যাব, তখন তিনি হঠাৎ করে ডেলোর কথাটা বলে দিলেন। এটা তো এসকেপিস্টের কাজ, এবং উনি সব রকম সুবিধা নেবার জন্য আজকে বিভিন্ন জায়গায়, যেটা তোমায় বললাম, দাবার গুটি বা পাশা খেলবার চেষ্টা করেছেন, কিন্তু শেষমেশ রক্ষা করতে পারলেন না নিজেকে। একদম কোনো সন্দেহ নেই যে ক্ষমতার, হ্যাঁ আপনারা অন্যদিকে চলে যাচ্ছেন ডেলোর বৈঠকটা নিয়ে। ডেলোর বৈঠক যদি একটু ক্ষমতায় আসার 9 মাস বাদে হয়ে থাকে, মুখ্যমন্ত্রী কি করে বললেন যে আমি সুদীপ্ত সেনকে অমুক দিনের আগে দেখিনি? মনে আছে আপনাদের? পয়লা বৈশাখের আগে 2013। এটা সাধারণ মানুষের কাছে কি সিগন্যাল দিচ্ছে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সততার উদাহরণটা কি এই? আমি একবার মইদুলের কাছে যাব যে এই যে ক্ষমতার কেন্দ্রগুলোকে কুশলী ব্যবহার এবং তার জন্য হোয়াট ইট টেক্স, এটাই কি মুখ্যমন্ত্রী হওয়ার 8-9 মাস পরে সৌজন্য সাক্ষাৎ করতে হয়? এটা খুব স্পষ্ট যে কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না, ছিল যাতে এই সরকার, নতুন সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। একদমই তাই। দেখুন কার্সি কলের মধ্যে কি হয়েছে সেটা কিন্তু আপনার রোজভ্যালির যে খবরের কাগজ এবং রোজভ্যালির যে টিভি চ্যানেল, তারা যেভাবে বর্তমান শাসক দলকে 2009-10 সময় থেকে যে ধরনের সমর্থন দিয়ে এসছে, প্রায় একেবারে আজকের শাসক দলের মুখপত্রের কাজ তারা করেছে, ভূমিকা তারা নিয়েছিল। এখান থেকে বোঝা যায় যে কার্সি কলের অ্যাকচুয়ালি মিটিংটা কি হয়েছে, এবং তার সঙ্গে অফকোর্স দেখুন আমি প্রথমবার বলার সময় অবশ্যই বলাই হয়েছে সেটা দ্বিতীয় যে জিনিসটা যতদিন এই তুমি যে অংশগুলোর কথা বলছো, যতদিন তারা বামফ্রন্ট সরকারের পক্ষে ছিল, একজন মন্ত্রী নেতাও তার বিরুদ্ধে বলেননি। যে মুহূর্তে তারা তৃণমূলের পক্ষ নিল, সে মুহূর্তে তারা চিটফান্ড হয়ে গেল, খারাপ হয়ে গেল। আমি বলছি নৈতিকতার ইয়ার্ডস্টিকটা তো সঠিক থাকবে, সেটা বামফ্রন্টের সময় পক্ষে সমর্থন করলে একরকম, আর তৃণমূলকে সময় করলে আমি আপনার সাথে একমত। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে আজকে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, সেই রাজনীতির ভেতর থেকে নীতিবোধ চলে গেছে, শুধু কিভাবে রাজত্ব করতে হয় সেইটাই হচ্ছে কায়েম হয়ে যাচ্ছে, এবং সেই জন্যই হচ্ছে আজকে এই অবস্থা। মানে এখানে বাম বলুন আর তৃণমূল বলুন, সবই একই ধরনের একটা ঘটনা করে চলেছে, এবং মানে প্রত্যেক দিনই হচ্ছে তারা মানুষকে বোকা বানাচ্ছে, এবং হচ্ছে মানুষকে যে ধরনের শোষণ করা হচ্ছে এই ধরনের সমস্ত চিটফান্ডের বিরুদ্ধে, চিটফান্ডরা তাদের পাশেও তারা দাঁড়িয়েছে। দর্শকদের দেখাতে যাইব আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ছবি কেনার বিষয় গৌতম কুণ্ডু সরাসরি ইনভলভ ছিলেন, তিনিও ছবি কিনেছিলেন। এই বিষয়ে একটা খবর প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকায়, দেখুন সেই খবর। একা সারদায় রক্ষা নেই, দোসর রোজভ্যালি, কটাক্ষ করে এমনটাই বলতে শুরু করেছে বিরোধীরা। কারণ গত বছরের শেষে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সিবিআই সূত্রে খবর, তদন্তে জানা গিয়েছে শুধু সুদীপ্ত সেনই নন, প্রায় 2 কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনেছিলেন আরেক আর্থিক প্রতিষ্ঠান রোজভ্যালির কর্ণধারও। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন রোজভ্যালি কর্ণধারের একটি হোটেলের রিসেপশনে দীর্ঘদিন সেই ছবি ঝুলতে দেখা গিয়েছে, যদিও সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরই তা সরিয়ে ফেলা হয়। তবে রোজভ্যালি কর্ণধার দাবি করেন তিনি কোনো ছবি কেনেননি। আপনি কত টাকায় মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনেছিলেন? These allegations are false and baseless. কি বলছেন, আপনি কিনেননি? Let them prove. কিনেছেন কিনা, হ্যাঁ কিনা বলুন। No, straight no. কোনো আঁকা ছবি কিনেছিলেন? অন্য কারো কাছে ফোন করে ঘাস খাইনি। গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পর বিরোধীরা ছবি বিতর্ক আরো জোরালো করে তুলতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। এবিপি আনন্দ। আনন্দবাবু, সাধারণ মানুষের একটাই চাহিদা থাকতে পারে যে অপরাধ যারা করেছে তারা যেন শাস্তি পায়, কোনো ক্ষমতার কেন্দ্র তাদের এই মুহূর্তে না বাঁচাতে পারে। এটাই তো বলার কথা, তার কারণ সেটা যতক্ষণ না মানে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এবং তারা শাস্তি পাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই সমস্ত কোনোই অর্থ হয় না। আর দ্বিতীয়ত, নিরন্ন মানুষ তারা টাকা জমিয়েছে, রিক্সাওয়ালার থেকে শুরু করে দিনমজুররা, তাদের এই লক্ষ লক্ষ টাকা যারা লুট করেছেন, রাজনৈতিক দলের নেতা হন বা ব্যবসাদার হন,
তাদের তো শাস্তি প্রথমে দরকার, আর এদের টাকা ফেরত কি করে পাওয়া যায় সেই দিকেই কিন্তু সকলের তদন্ত ঠিক পথে চলবে। কোথাও বিজেপি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার ওই কোট অ্যান্ড কোট খুব স্থূল ভাষা বলতে সেটিং হয়ে যাবে না? রাজনৈতিক পরিধির বাইরে গিয়ে এর উত্তরটা দেব। আমি একজন সাধারণ মানুষ, আমি একটা রাজনৈতিক উত্তরটা আসবে কিন্তু রাজনৈতিক পরিধির মধ্যেই। হ্যাঁ, কিন্তু আমার যেখানে আশঙ্কা সাধারণ মানুষের, যে আমরা এই বর্তমান ভারতবর্ষে আমরা বারবার দেখছি যে করাপশন আর পলিটিক্যাল ফোর্স অ্যান্ড প্রশাসন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স এক জায়গায় কোথাও না কোথাও একটা গাঁটবন্ধন করছে, একটা মিলে যাচ্ছে। এটা আমাদের সমাজের অভিশাপ, এটা প্রথম অ্যাকসেপ্ট করতে হবে। কারণ পলিটিশিয়ান সোসাইটির বাইরে নয়, তার ক্রস সেকশন থেকেই আসছে। আমাদের এই ক্রস সেকশনের এই যে জায়গা করাপশনের সঙ্গে মিলে আছে, যারা টাকা তুলছে তারাই পলিটিশিয়ানদের দিচ্ছে, তারাই অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দিচ্ছে, পুলিশকে দিচ্ছে, আমলাকে দিচ্ছে, তাদের দলে রাখছে। এই জায়গাটা কিন্তু সজোরে আঘাত করে ভাঙতে হবে, নয়তো যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতিপূরণ হবে না। এই ঘটনা আজ আমরা বলছি, আবার পরশু দিন হবে। সেইটার জন্যই এই জায়গাটা কিন্তু সজোরে আঘাত করতে হবে আমার মনে হয়। একেবারে আমার সময় একেবারে শেষ। আমার এই পর্বের বক্তারা কে কি বললেন দেখবো এক নজরে। নারকীয় সেই ঘটনার পর একটা দুটো নয় 12টা দিন কেটে গেছে, এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঠিক এই রকম একটা উদ্বেগের পরিস্থিতিতে জলপাইগুড়ির একটি স্কুলে হুমকি চিঠি, একটা দুটো নয় 5-5টা হুমকি চিঠি এসছে একাধিক দিনে। সব থেকে বড় কথা, মারাত্মক হুমকি দেওয়া হয়েছে স্কুল পুড়িয়ে দেওয়ার কিংবা ছাত্রীদের ধর্ষণ করার। এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। পুলিশ পিকেট বসেছে ঠিকই, কিন্তু যে স্কুলে আবাসিক হোস্টেলেই থাকেন 300 জন ছাত্রী, অত্যন্ত অবর্ণনীয় উদ্বেগের মধ্যে তারা যে দিন কাটাবেন তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এই উদ্বেগজনক বিষয় নিয়েই আমাদের এই পর্বের বিতর্ক। আমাদের আজকের বিষয় ধর্ষণ, পুড়িয়ে মারার হুমকি, 5 দিন পরেও অধরা দুষ্কৃতীরা, আতঙ্কে জলপাইগুড়ির মিশনারি স্কুল। আলোচনার জন্য এই মুহূর্তে আমার স্টুডিওতে আছেন ফাদার ডোমেনিক গোমস, ভিকার জেনারেল রোমান ক্যাথলিক চার্চেস, আছেন অসীম সরকার, বিজেপি নেতা। আমার অন্যদিকে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক, এবং সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব দীপা ভট্টাচার্য, যে উচ্চ মাধ্যমিক স্কুলের এই ঘটনা সেখানকার শিক্ষক। ওদের কাছে আসবো, কিন্তু যে ঘটনা, যে পুলিশ পিকেটের ছবি আমাদের সত্যি সত্যি আজ উদ্বিগ্ন করেছে, এবং কোনো সন্দেহ নেই যে এই ছাত্রীদের অভিভাবক এবং শিক্ষকরাও একই রকম উদ্বিগ্ন, সেই ছবি দিয়ে অনুষ্ঠান শুরু করব। ধর্ষণের হুমকি, আগুন ধরিয়ে দেওয়ার হুমকি। हम लोग का स्कूल में फोन किया गया था और धमकी दिया गया है कि अगर हम लोग का स्कूल में बॉम्ब प्लांट करके हम लोग का स्कूल को बॉम्ब से वो कर दीजिएगा जी। রানাঘাটের নারকীয় ঘটনার স্মৃতি এখনো দগদগে। এরই মাঝে 5-5টি হুমকি চিঠি এবং একটি হুমকি ফোনের অভিযোগ জলপাইগুড়ির এই মিশনারি স্কুলে। আতঙ্কের গ্রাসে গোটা স্কুল, আতঙ্কে পড়ুয়া থেকে শিক্ষক সবাই। নাগরাকাটা থানার চম্পাগুড়ি এলাকার এই মিশনারি স্কুলের শিক্ষকদের দাবি, শুক্রবার এবং রবিবার দুদিনে স্কুল ক্যাম্পাসের ভেতর 5টি হুমকি চিঠি পান তারা। হিন্দিতে লেখা ওই চিঠিতে স্কুলের ছাত্রী এবং শিক্ষকদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে তাদের দাবি। 2-3টা নোট ছিল, ওইটা আমি দেখে বুঝতে পারলাম কি এরকম হুমকি পেয়েছে। ওইখানে মেনশন ছিল আমাদের তো একটু চার্চ আগুন লাগাই দিবে, হুমকি দিয়েছে। ওইটা তো মানে হোস্টেল মেয়েরা যেখানে থাকে ওইটা শেষ করে দেবে, মেরে ফেলেব। শুধু হুমকি চিঠি নয়, স্কুলের এক ছাত্রীর দাবি এসেছে হুমকি ফোনও। हम लोग का स्कूल में फोन किया गया था और धमकी दिया गया है कि अगर हम लोग का स्कूल में बॉम्ब प्लांट करके हम लोग का स्कूल को बॉम्ब से वो कर दीजिएगा जी।
রানাঘাটে মিশনারি স্কুলে লুট ও ধর্ষণের কয়েকদিন আগে একইভাবে হুমকি ফোন পাওয়ার অভিযোগ জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। কিন্তু কেন এই মিশনারি স্কুলকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে? কারাই বা হুমকি দিচ্ছে? 5 দিন কেটে যাওয়ার পরও এর কোনোটিরই উত্তর নেই পুলিশের কাছে। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা বলতে স্কুলের ভেতর পুলিশ মোতায়েন, কিন্তু তাতে কি আতঙ্ক কেটেছে? কি বলছেন স্কুলের পড়ুয়া থেকে শিক্ষকরা? হুমকি দেওয়া হয়েছে। আমরা ভীষণ ইনসিকিউর ফিল করছি, কারণ কোনো আর্ম পুলিশ এখানে নেই। বাই চান্স রানাঘাটের মতন কোনো ঘটনা যদি ঘটে, স্কুল চলাকালীন যদি কিছু ঘটে, তাহলে আমরা মানে কি করব কিছুই বুঝতে পারছি না। এরকম তো অনেক জায়গায় হচ্ছে, তো একটু তো ভয় তো হবে বাচ্চাদের জন্য, সবার জন্যই। আতঙ্কের আরো বড় কারণ হলো রানাঘাটের স্কুলটির মতো এই মিশনারি স্কুলেও ক্যাম্পাসের মধ্যেই থাকেন শিক্ষকরা। শুধু শিক্ষক নন, এখানে তো ছাত্রীরাও ক্যাম্পাসের ভেতরেই থাকে। আর তাই বই, খাতা, পেন, পেন্সিলকে পেছনে ফেলে স্কুল জুড়ে শুধুই আতঙ্ক। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। আমি সরাসরি শিলিগুড়িতে চলে যাব, দীপা দেবীর সঙ্গে কথা বলতে চাইবো। দীপা দেবী, আমি বুঝতে পারছি যে যেখানে 300 ছাত্রী থাকে এবং হোস্টেলে থাকে, এমনিতেই হিউজ রেসপন্সিবিলিটি, তারপরে এই হুমকি, ঠিক কতটা উদ্বেগের মধ্যে? আপনি তো একই সঙ্গে শুধু শিক্ষক নন, পরিচালন সমিতিরও সদস্য, তো কতটা উদ্বেগের মধ্যে আপনাদের দিন কাটছে? কতটা আশ্বস্ত এই মুহূর্তে যে নিরাপত্তার ছবি আজ সকালে আমরা পেয়েছি তাতে? আচ্ছা, এই ব্যাপারটা তো আমরা আগে জানতামই না, এই ধুমকির ব্যাপারটা। তা আমরা কালকেই নিউজ পেপারে প্রথম দেখতে পেলাম, সিস্টাররা আমাদেরকে জানাননি। হয়তো উনি ভেবেছেন যে স্টুডেন্টরা ভয় পাবে, জানলে হয়তো গার্জিয়ানরা আসতে দেবে না স্টুডেন্টদের, হ্যাঁ প্যানিক ছড়াবে চারিদিকে। আমাদেরও অনেক জুনিয়র টিচার আছে, তারাও হয়তো ভয় পাবে, তারা অনেক দূর দূর থেকে আসে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, এথেলবাড়ি, মানে বিভিন্ন প্রান্ত থেকে টিচাররা আসেন এবং ডেলি প্যাসেঞ্জারই করেন। তাদের একটা ভয় আছে, এরা ভয় পাবে বলে হয়তো সিস্টার আমাদেরকে জানাননি। কি কারণে জানাননি, কিন্তু আমার তাই মনে হচ্ছে। আর আমরা গত সপ্তাহ থেকে দেখতে পাচ্ছিলাম যে সিভিক পুলিশকে বসানো হয়েছে আমাদের স্কুলে। তা আমি সিস্টারকে জিজ্ঞাসাও করেছিলাম যে রানাঘাট ঘটনার পর থেকেই দেখতে পাচ্ছিলাম, তা জিজ্ঞাসা করেছিলাম এটা কি সরকার থেকে দিয়েছে না আপনারা বলেছেন থানায় গিয়ে দেওয়ার জন্য? তা তখন উনারা বলেন না, আমরা কিছু করিনি, থানা থেকেই দিয়েছে। তখন ওনারা আমাদেরকে জানাননি। হ্যাঁ, সেই কারণে আমরা সঠিক কিছু জানতে পারিনি। নিউজ পেপার পড়ে যতটুকু জেনেছি, আজকেও নিউজ পেপার পড়েছি, সেই ততটুকুই জেনেছি। হ্যাঁ, তা আমরা তো খুবই ভয় পাচ্ছি। হ্যাঁ, যে এই সিভিক পুলিশ দিয়ে আমাদের কি হবে, কতটুকু মানে মানে সহযোগিতা ওরা কি করতে পারবে, কতটুকু, হ্যাঁ কতটুকু নিরাপত্তা দিতে পারবে। তারপরে কাল থেকে দেখলাম যে কালকে এসপি এসেছিলেন, আজকে যেমন ডিএম গিয়েছিলেন। হ্যাঁ, তো কালকে থেকে কনস্টেবলদের দেখতে পাচ্ছি, এবং অফিসার র্যাঙ্কের পুলিশ থানা থেকেও কিছু ব্যক্তিদের দেখতে পেলাম। হ্যাঁ, তা তখন কিছুটা আশ্বাস হলো। তবুও বলছি যে মানে বন্দুকধারী পুলিশ যদি না থাকে, কেবল লাঠি নিয়ে কি করতে পারবে ওরা? সবার হাতে একটা করে লাঠি। আর ওই সিভিক পুলিশরা খুবই বাচ্চা, খুবই ছোট। হ্যাঁ, ওরা কি করবে? হ্যাঁ, কিছুই করতে পারবে না। সেজন্য আমরা চাচ্ছিলাম যে আমাদের যদি রাজ্য পুলিশ যদি গার্ড দেয়, হ্যাঁ আমরা একটু সিকিউর ফিল করি। সব সবাই ইনসিকিউর ফিল করা, ওইভাবে তো মানে ক্লাস করা যায় না। আর যখন ব্যাপারটা জেনে গেছি, এতদিন জানিনি, আমরা ঠিকভাবে ক্লাস করেছি, কিন্তু এই সব জানার পর আমরা মানে আমাদের যে ইয়াং টিচাররা ওরাও সমানে ভয় পাচ্ছে। আজকেও যেমন আমাকে ফোনে বলেছে যে আমরা ভয় পাচ্ছি, কি হবে এরপরে, এরকম ভাবে ধমকি দিয়েছে। আর একখানা চিঠি নয়, 5-5খানা চিঠি। হ্যাঁ, সেই আমরা মানে খুবই ভয় পাচ্ছি। মানে এই অবস্থাতে আছি। আমরা চাইছি যে আমাদের সিকিউরিটির জন্য যে রাজ্য পুলিশকে দেওয়া হোক, এবং আমাদের স্কুলটা খুবই বড় এরিয়াতেও, যেমন অনেক স্টুডেন্টও আছে। হ্যাঁ, 1200 স্টুডেন্ট, প্রাইমারিতেও প্রায় 500 স্টুডেন্ট, মানে 2000-এর মতো স্টুডেন্ট আছে। হ্যাঁ, তাই হ্যাঁ, তো এদের নিরাপত্তার ব্যবস্থার জন্য মানে আমরা চাইছি যে আর্ম পুলিশ দেওয়া হোক এবং স্কুলের চারপাশে থাকুক। আমাদের স্কুলটা অনেকটা হিল এরিয়ার মতন, মানে আপনি গিয়ে গেটের সামনে দাঁড়ালে নিচের পোর্শন দেখতে পাবেন না, হোস্টেলের কিচেন টিচেন কিছুই দেখতে পাবেন না, হোস্টেলের অনেক জায়গাও আপনি দেখতে পাবেন না, সিক রুম দেখতে পাবেন না, ওইসবগুলো একদম। তো ওইসব দিকেও যেন পুলিশরা থাকে আর কি। হ্যাঁ, দেওয়া হয়, চারপাশে যেন পুলিশরা থাকে, এটাই আমরা চাচ্ছি। একেবারে আমরাও
চাইবো যে আপনারা নিরাপত্তা বোধ করুন, নিরাপদ অনুভব করুন। আমি আসবো আপনার কাছে, আমি ফাদারের কাছে যাবো। ফাদার, একটা বিষয় আমি ঠিক এইভাবে রিলেট করতে চাইছিলাম না, কিছুই না, অভিভাবকদের উদ্বেগ বাড়বে বলে, কিন্তু দীপা দেবী যখন যেরকম বললেন রানাঘাটেও আপনার স্মরণে থাকবে ঠিক এইরকমভাবে প্রথমে হুমকি হয়েছিল, সেটা পুলিশকে জানানো হয়েছিল, তারপর এই নারকীয় ঘটনাটা ঘটে গেল। মানে ঠিক এই মুহূর্তে এই অসংখ্য যে স্কুলগুলো আছে, আবাসিক কিংবা আবাসিক নয় মিশনারি স্কুলগুলো, তারা কতটা নিরাপত্তা বোধ করছে আপনার কাছে জানতে চাইবো। ওভারঅল সিচুয়েশনটা ঠিক কী রকম? যেভাবে পর পর সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে, আমরা শুনলাম এখনই এই টিচারের কাছে একটা ভয় এসে গেছে, ঠিক আশঙ্কা সৃষ্টি করা হচ্ছে। আমরা যে এই সেবা কাজ করছি স্কুল নিয়ে, হেলথ সেন্টার নিয়ে, আমাদের মধ্যে একটা আশঙ্কা এসে গেছে, একটা বিরাট বাধা এসে যাচ্ছে যে কীভাবে আমরা এই কাজগুলি এগিয়ে যেতে পারবো। আর তার জন্য একটা খুব চিন্তার কারণ হয়ে গেছে, কারণ এটা একবার না পর পর হয়ে আসছে। আর আমরা ভাবছি যে এই যে আমরা সুন্দর কাজ করে যাচ্ছি, কিসের জন্য আমাদের উপরে এইভাবে আক্রমণ হয়ে আসছে। আর তার জন্য রাজ্য সরকার যা কিছু করছেন, আমাদের উনি সঙ্গে সঙ্গে সিকিউরিটি পাঠিয়ে দিয়েছেন, খুব ভালো, এটা প্রশংসনীয় কথা। কিন্তু তার উপরে যে দোষীদের ধরা হবে একেবারে, সেটা আমরা অনুরোধ করব একেবারে, যে গ্রেফতার হলেই তো মানুষের মনে একটা ভরসার জায়গা হবে যে আচ্ছা এরা করেছিল, এরা গ্রেফতার হলো। এখন কি হচ্ছে, এই ফান্ডামেন্টালিস্ট ফোর্সে যেটা রয়েছে তারা খুবই সক্রিয় রয়েছে, আর তার মধ্যে এই যে ক্রিমিনাল এলিমেন্টস রয়েছে তারা সুযোগ পাচ্ছে, তারা সাহস পাচ্ছে, তারা আশ্রয় পাচ্ছে। আর তার জন্য জিনিসগুলি এই ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে এরাও আশ্রয় নিয়ে এইভাবে ঘটনাগুলি ঘটাচ্ছে। আমি দ্রুত একবার দেখে নেব যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছেন ফাদার, যেভাবে একটার পর একটা আক্রমণের ঘটনা ঘটছে, সত্যিই তা উদ্বেগজনক। দেশের নানা জায়গায় নানা প্রান্তে গির্জায় ভাঙচুর। রানাঘাটে মিশনারি স্কুলে ঢুকে বৃদ্ধ সন্ন্যাসিনীকে ধর্ষণ। জলপাইগুড়ির মিশনারি স্কুলে ধর্ষণ, আগুনের হুমকি। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের বিক্ষিপ্ত ঘটনায় কিছুটা হলেও উদ্বেগে খ্রিস্টান সম্প্রদায়। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, 1999 সালে ওড়িশার কেওনঝড়ে অস্ট্রেলিয়ান খ্রিস্টিয়ান মিশনারি গ্রাহাম স্টেইনস এবং তার 2 শিশুপুত্রকে জ্বলন্ত পুড়িয়ে মেরে ফেলার ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু এরকম 2-1টি ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিতে এবং নির্বিঘ্নেই যুগের পর যুগ ধরে এদেশে বসবাস করে আসছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। তাই সাম্প্রতিককালে একের পর এক গির্জায় হামলার অভিযোগের প্রেক্ষিতে তাদের অনেকেরই প্রশ্ন, হঠাৎ করে কেন এই প্রবণতা? 2রা ডিসেম্বর 2014 দিল্লির দিলশাদ গার্ডেনের সেন্ট সেবাস্টিয়ান চার্চে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভেতরের অনেকটা অংশ পুড়ে যায়। 7ই ডিসেম্বর 2014 দক্ষিণ দিল্লির ওখলার চার্চে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। 4 জানুয়ারি 2015 দিল্লির রোহিণীতে গির্জায় দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। 14ই জানুয়ারি 2015 দিল্লির বিকাশপুরীতে গির্জায় হামলা চালায় দুষ্কৃতীরা। 6ই মার্চ 2015 হরিয়ানার হিসারে নির্মীয়মান গির্জায় ভাঙচুর এবং ক্রস সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। 20শে মার্চ 2015 মধ্যপ্রদেশের জব্বলপুরে গির্জায় ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে হিন্দু ধর্মসেনার বিরুদ্ধে। 23শে মার্চ 2015 মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ে গির্জায় পাথর ছোড়ে দুষ্কৃতীরা। বিরোধীদের অভিযোগ, মোদী সরকার ক্ষমতায় আসার পর পরিকল্পিত ছক অনুযায়ী কট্টরপন্থী সংগঠনগুলির একাংশ গির্জাকে নিশানা করছে। রানাঘাটের ঘটনার পরই যেমন ঘর ওয়াপসির প্রসঙ্গ তুলে ঘুরিয়ে খোঁচা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। এই রিলিজিয়াস ফ্যানাটিজম এটা ভারতবর্ষে এখন তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় চার্চের উপর অত্যাচার, ঘর অপসির নাম করে এই সব সাম্প্রদায়িক এই উস্কানি হচ্ছে। যদিও সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত আক্রমণের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি, উল্টে তাদের বক্তব্য, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, তাই আইন শৃঙ্খলার অবনতিকে কখনোই কেন্দ্রের ঘাড়ে চাপানো যায় না। সেই সঙ্গে সংখ্যালঘুদের আশ্বস্ত করতেও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে। গভর্নমেন্ট will ensure that there is complete freedom of faith and that everyone has the
undeniable right to retain or adopt the religion of his or her choice without coercion or undue influence. এই পরিস্থিতিতে সবার একটাই আশা, কেন্দ্র হোক কিংবা রাজ্য, কড়া ব্যবস্থা নিয়ে অবিলম্বে দুষ্কৃতীদের ওপর লাগাম টানা হোক। এবিপি আনন্দ। পার্থবাবু, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র একটার পর একটা ঘটনা আমাদের উদ্বিগ্ন করছিল। আমাদের এই রাজ্য যে এই তালিকায় যুক্ত হবে আমরা ভাবতে পারিনি, কিন্তু প্রথমে দক্ষিণবঙ্গ, রানাঘাট, তারপরে উত্তরবঙ্গের এই হুমকি। কোথায় যাচ্ছি আমরা? এক্স্যাক্টলি, এটা আমাদের সকলকেই ভাবিয়ে তুলছে এই বিষয়টা। বিশেষত আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে তার নিরিখে আমার একটা ছোট রিয়াকশান এটা বলবো যে আমি খুব বিচলিত যে মোদি সাহেব যখন বললেন এই কথাটা আশ্বস্ত করতে বলছেন, তখন ইনফ্যাক্ট আরএসএসের প্রধান মোহন ভাগবত তিনি হচ্ছেন মাদার টেরেসাকে এইভাবে বলছেন যে ইনি ধর্মান্তকরণের চেষ্টা এ দেশে করে গেছেন। এটা যদি মাদার টেরেসা সম্পর্কে মূল্যায়ন হয় মোহন ভাগবতের, তাহলে নরেন্দ্র মোদী এই কথাটা কতটা দুঃসাহসের সাথে বলছেন, বা এটা মুখের কথা এবং মনের কথা এক কিনা, এটা একটা 1 নম্বর কোয়েশ্চেন। এবং এখানেই দাঁড়িয়ে আপনি দেখবেন যে উত্তরোত্তর চার্চের ঘটনা, চার্চের উপর যে আক্রমণের ঘটনাগুলো আমরা দেখলাম, এবং সেখানে উনিও বলছিলেন যে ফান্ডামেন্টালিস্ট ফোর্স এবং মূলত যে হিন্দু মৌলবাদী শক্তি, এটা একটা বড় বিপদ আমাদের দেশে, এবং তারা অনেক বেশি মাথাচাড়া দিচ্ছে, এটাকে ফার্স্ট অ্যাড্রেস করা উচিত। এবার আমাদের রাজ্যে পরিস্থিতিটা হচ্ছে গোদের ওপর বিস্ফোরণ, যে এক হচ্ছে সারা দেশ জুড়ে যখন এই ধরনের ধর্মীয় বিভাজন মেরুকরণের একটা চেষ্টা চলছে, ঘাওয়াপসির কথা আমরা শুনলাম, সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে বা মুশকিল হচ্ছে যে একটা অন্যায়কে প্রথমত বা একটা অপরাধকে অপরাধ বলে না মনে করা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে সেই অপরাধকে সব বলবো, তুমি শুনতে থাকো না, তুমি শুনতে থাকো, এটা বলতেই হবে। অপরাধীরা এবার এ রাজ্যে যেটা মেইন ফিচার দাঁড়াচ্ছে যে অপরাধীরা আসলে প্রোটেক্টেড হচ্ছেন, প্রমোটেড হচ্ছেন, এবং অপরাধকে অপরাধ বলে মান্যতা দিতে সরকার অনেক ক্ষেত্রে অস্বীকার করছে। হ্যাঁ, কিন্তু পাশাপাশি আপনাদের একটা জিনিস দেখাই যে মহারাষ্ট্রতে অনেকেই বলছেন যে মহারাষ্ট্র পারে, বাংলা কি তাহলে পারে না? সেই একই সিসিটিভি ফুটেজ নবী মুম্বাইতে আপনারা জানেন চার্চের ওপর আক্রমণ হলো, তারা গ্রেফতার হলো, কিন্তু রানাঘাটের এই নারকীয় ঘটনা ঘটার পর কই এখনো পর্যন্ত কেউ তো গ্রেফতার হলেন না। দ্রুত একবার দেখব কেন এই বিতর্ক পাশাপাশি আসছে একেবারে বেসিক ল অ্যান্ড অর্ডার প্রশ্নে, কেন প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছে আমাদের এই রাজ্য, কেন বলা হবে মহারাষ্ট্র পারে বাংলা পারে না। দেখুন, মহারাষ্ট্র পারে, পশ্চিমবঙ্গ পারে না। হরিয়ানা পারে, পশ্চিমবঙ্গ পারে না। মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ে চার্চে হামলা হলে 48 ঘন্টা কাটতে না কাটতেই গ্রেফতার হয়ে যায় 4 অভিযুক্ত। হরিয়ানার হিসারে চার্চে হামলা হলে 2 দিনের মধ্যেই গারদের পেছনে চলে যায় মূল অভিযুক্ত। কিন্তু এ রাজ্যে সিসিটিভি ফুটেজ হাতে থাকা সত্ত্বেও রানাঘাটের মিশনারি স্কুলে লুট ও ধর্ষণের ঘটনার 10 দিন পরও একজন অভিযুক্তরও নাগাল পায় না সিআইডি। যেখানে পুলিশ মহলের একাংশ বারবার বলছে এই ধরনের ঘটনায় সিসিটিভি ফুটেজ হাতে থাকা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বিষয়। ফুটেজ অবশ্য মুম্বাই পুলিশের হাতেও ছিল, কিন্তু তাতে ছিল কয়েকজন ব্যক্তি মুখ ঢেকে গির্জায় পাথর ছুঁড়ে পালিয়ে যাচ্ছে, অথচ সেই অস্পষ্ট ছবি থেকেই বাজিমাত করল মুম্বাই পুলিশ। আর সিসিটিভি ফুটেজে স্পষ্ট মুখ থাকা সত্ত্বেও রানাঘাটে শূন্য হাত সিআইডির, জানিয়ে খোঁচা দিচ্ছে বিরোধীরা। जो बंगाल में हो रहा है वहां पे कानून व्यवस्था है नहीं। ये इंसिडेंट पूरे हमारे राज्य में भी हुआ, महाराष्ट्र में हुआ, हरियाणा में भी हुआ, मगर 48 घंटे में जिन लोगों ने ये हरकतें करी थी, जिन्होंने तोड़फोड़ किया चर्च के ऊपर, उनको हम लोग ने पकड़कर उनको कानून के तहत सजा दी जा रही है। বিরোধীদের অনেকে কটাক্ষ করে বলছেন মহারাষ্ট্র পারে, কারণ চার্চে হামলার পর তাদের মুখ্যমন্ত্রী নিজে অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশকে ডেডলাইন দেন। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনার 3 দিনের মাথায় রানাঘাটে গিয়ে বিক্ষোভের পেছনে বিরোধীদের চক্রান্ত খোঁজেন। পুলিশের শীর্ষ কর্তাদের এলাকা পরিদর্শন, দফায় দফায় বৈঠক, দলে দলে সন্দেহভাজনকে আটক, কিন্তু ফল সেই শূন্য।
এখনো অধরা অভিযুক্তরা। বিরোধীদের দাবি গ্রেফতার হবেটাই বা কি করে। একদিকে ব্যর্থ সিআইডি এবং রাজ্য পুলিশ, অন্যদিকে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অধীনস্থ কর্মীবর্গ দপ্তরের সূত্রে দাবি মুখ্যমন্ত্রী সিবিআই এর শরণাপন্ন হলেও রাজ্যের আবেদনে ত্রুটি থাকায় এখনো পর্যন্ত তদন্ত শুরু তো দূরের কথা, সিবিআই এখনো মামলাই গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে দিন যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, যা দেখে বিরোধীরা প্রশ্ন তুলছেন মহারাষ্ট্র হরিয়ানা পারলেও পশ্চিমবঙ্গ কেন পারে না। এবিপি আনন্দ। অসীমবাবু, লক্ষ্য করুন সেই একই ডেডলাইন রানাঘাটেও বলা হয়েছিল 48 ঘন্টা, পুলিশ কর্তারা বলেছিলেন। নবী মুম্বাইতে বলা হয়েছিল, নবী মুম্বাইতে গ্রেফতার হলো, একই সিসিটিভি ফুটেজ ওখানেও ছিল এখানেও ছিল, আমরা পারলাম না। আমি একটু বলি, পার্থবাবুর সঙ্গে আজকে টিএমসি ফিরহাদ হাকিমের বক্তব্য এক মিলে গেল। আমরা যে কথাটা বারবার বলে আসছি একই যে হামলাগুলো করছে তারা দুষ্কৃতিকারী, তাদেরকে অ্যারেস্ট করা কর্তব্য, তাদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ এখানে ফিরহাদ হাকিম, তাদের সাপোর্ট করছেন আজকে মিশনারি স্কুলগুলো। আমি যেটুকু জানি পশ্চিমবাংলার, আমি রাজ্যের ভারতবর্ষ অন্য জায়গায় যাচ্ছি না, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা উন্নত করার দায়িত্ব মিশনারি স্কুল নিয়েছেন এবং এখান থেকে বিএড রামকৃষ্ণ মিশন, বিএড খ্রিস্টান মিশনারি সব থেকে ভালো ক্রিম স্টুডেন্টস এইখান থেকে বেরিয়েছেন। আজকে তাদের উপর হামলা আসছে। সেটাই আমার সরকার বারংবার বলেন তিনি নাকি ধর্মনিরপেক্ষ সরকার, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করেন তিনি সরকার। এখনো বলছে আমাদের সরকার ধর্মনিরপেক্ষ সরকার। আমি কথাটা শেষ করি, তারপর আপনি বলবেন। কথাটা হচ্ছে যে সংখ্যালঘু বলতে তারা কাকে বোঝাচ্ছেন? যাদের 30%, 28% ভোট আছে তাদের, যারা অল্প সংখ্যক, সংখ্যালঘুদের মধ্যে অল্প সংখ্যক, খ্রিস্টানদের দেখছেন না, শিখদের দেখছেন না। রানাঘাট কাণ্ড 12 দিন ঘটে গেছে, সিসিটিভি ফুটেজ রয়েছে, দেখা যাচ্ছে। আমার জলপাইগুড়ি 5টা চিঠি এসছে, একটা গ্রেফতার হয়েছে, বসেছেন। মানে আমরা আমাদের সৌভাগ্য যে অন্তত এই রাজ্যে কি করবেন? আমি প্রথমেই বলছি যে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে চার্চ, গির্জা বা সংখ্যালঘুদের বিভিন্ন জায়গায় কখন হচ্ছে দেখেছেন আপনারা। কিছুদিন আগে এবিপিতে যে জনসমীক্ষা দেখালেন কর্পোরেশন ইলেকশন নিয়ে, সেখানে আপনাদের সম্ভাব্য ফল আরো ভালো হবে। সম্পর্ক আছে সরকারকে মেলাইন করার জন্য, যেখানে যেখানে সংখ্যালঘুদের আমি বারবার বলছি, রাজ্যে বারবার রাম বাম একজোট হয়ে যেভাবে রাজ্য সরকারের রানাঘাটের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী নিজে সেখানে ছুটে গেছেন ঘটনার পরে, তদন্ত চলছে, সিবিআই চেয়েছে। কতদিন লাগে? নিজে দায়িত্ব নিয়ে প্রশ্ন কি হচ্ছে, আমাদের সংখ্যালঘু যে আমরা প্রশ্ন করছি, আমরা 2.3% রয়েছি, তার মধ্যে আমরা 24% সার্ভিস সেক্টরে আমরা শেয়ার করছি। তো আপনারা বলতে পারেন গ্রেট কন্ট্রিবিউশন ফর এই সরকার সেন্ট জেভিয়ার্সকে জমি দিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষা এই পেটি পলিটিক্সের বাইরে যদি আমরা বেরোতে পারি, সমস্ত সংখ্যালঘু শিক্ষা করেছে এই সরকার, যা আজ পর্যন্ত। আরে সবাই বাবু ভুলে যাচ্ছেন আপনার, আমরা বলছি না, আপনার এমপি আপনি বলুন, আপনার এমপি বলেছেন ঘরে ঘরে সংখ্যালঘুদের জন্য কি করেছে অসীমদা। আরে আমি এক্স্যাক্টলি এই রাজনীতিটা চাইছিলাম না। আমি দ্রুত চেষ্টা করছি, আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে রানাঘাটের সেই নির্যাতিতা মাদার, তার সঙ্গে কথা বলেছিল একটি সংবাদ মাধ্যম। কি বলেছেন তিনি এই অত্যাচারের পর, এই প্রথমবার এটাই ছিল রাজ্য ছাড়ার আগে তার শেষ ইচ্ছা। নারকীয় অত্যাচার, অধারা অভিযুক্তরা, তারই মধ্যে রাজ্য ছেড়েছেন তিনি, চলে গিয়েছেন দূর প্রদেশে। কিন্তু যাওয়ার আগে কি বলেছিলেন রানাঘাটের মিশনারি স্কুলের সেই বৃদ্ধ সন্ন্যাসিনী? কি ছিল তার মনের কথা? দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী হাসপাতালের বেডে শুয়ে কার্ডিনাল ক্লেমেসকে নির্যাতিতা বলেছিলেন, আমার সঙ্গে যা হয়েছে তাকে আমি আত্মত্যাগ বলেই মনে করি। এই আত্মত্যাগ যেন হারিয়ে না যায়, এটা যেন অন্যদের পবিত্রতা রক্ষার মাধ্যম হয়ে দাঁড়ায়।
বৃদ্ধ সন্ন্যাসী যখন এই কথাগুলো বলছিলেন তখন সেখানে দাঁড়িয়েছিলেন ফাদার ডমিনিক গোমেজ। দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ফাদার গোমেজ জানিয়েছেন, এমন পাশবিক ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই সন্ন্যাসিনী, কিন্তু তাকে দেখে আমার মনে হয়েছিল বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। শান্তভাবে ধীর স্থিরভাবে কথা বলছিলেন তিনি, কিন্তু এই স্থিরতার মধ্যেই লুকিয়ে ছিল দৃঢ়তা, যা ধরা পড়েছিল তাঁর কথায়। এ প্রসঙ্গে বৃদ্ধ সন্ন্যাসীর ইচ্ছা প্রসঙ্গে ইংরেজি দৈনিককে ফাদার গোমেজ জানান, তিনি চান তার আত্মত্যাগের বেদির ওপরেই জন্ম নিক আন্দোলন, যে আন্দোলন ছড়িয়ে পড়ুক রাজ্যের প্রতিটি কোণায়, প্রতিবাদ জানাক এমন ঘৃণ্য ঘটনার। তিনি চান তার আত্মত্যাগের মধ্য দিয়ে যেন মহিলাদের উপর নির্যাতনে ইতি ঘটে। একই সঙ্গে ফাদার গোমেজ এও জানিয়েছেন, যেভাবে তার উপর হওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য, পথে নেমেছেন মানুষ, তাতে তিনি খুশি। ফাদারের কথা অনুযায়ী উৎসুক চোখের আড়ালে শান্তির জীবন কাটাতেই রাজ্য ছেড়েছেন সন্ন্যাসিনী। তবে তিনি অবসর নেবেন নাকি কাজ চালিয়ে যাবেন সেই সিদ্ধান্ত অবশ্য এখনো হয়নি। এবিপি আনন্দ। এই অনুষ্ঠানের শেষে আসুন একসঙ্গে অন্তত আমরা এইটুকু প্রার্থনা করতে পারি যে তিনি শারীরিক এবং মানসিক ক্ষত সারিয়ে দ্রুত আরোগ্যের পথে এগিয়ে যান, এবং আমরা শেষে এই তুচ্ছ রাজনৈতিক দলাদলি থেকে ঊর্ধ্বে উঠে একবার চাই যে এই সমস্ত সম্প্রদায়ের সমস্ত শিশু কিশোর যারা স্কুলে যাচ্ছে তারা অন্তত যেন উদ্বেগ আর ভয় নিয়ে এ রাজ্যে তাদের না যেতে হয়। আমরা সরাসরি কথা বলছিলাম শিলিগুড়ির শিক্ষকের সঙ্গে, তিনি বলছিলেন যে 2000 ছাত্রী, তারা 300 জন আবাসনে থাকেন, আবাসিক থাকেন, তাদের এবং তাদের অভিভাবকদের, পরিবারদের, স্কুল পরিচালন সমিতি, শিক্ষকদের যে উদ্বেগ নিয়ে প্রত্যেকটা মুহূর্ত কাতারে হচ্ছে, এই অন্ধকার উদ্বেগের যেন অবসান ঘটে, এই প্রার্থনা নিয়ে এই অনুষ্ঠান শেষ করব। অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক এবিপি।